চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ছমির তাহসানের হাত থেকে শার্ট নিয়ে অন্য পাশে ফিরে পড়ে নেয়। এই বৃষ্টির মাঝেও তার কান গরম হয়ে গেছে। তাহসান আস্তে করে বলল, বৃষ্টিতে ভিজলে ডার্ক কিছু পড়তে হয়, তাহলে আর এমন হবে না। এমন কোথায় বন্যাকে উত্তর দেবে খুঁজে পায় না। মাথা নেড়ে সম্মত জানিয়ে বলল। আচ্ছা। তাহসান বন্যার লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে বলল। তোমাকে লজ্জামাখা চেহারায় ভীষণ মিষ্টি লাগছে। বন্যা অন্যদিকে তাকায়। তাহসান বন্যার হাত ধরে বলল। বন্যা, এই বন্যা লিখে ফেলি। বন্যা কথার মানে বুঝতে পারল না। কি? তাহসান খুব ফিসফিস করে বলল। আমাদের ভালোবাসার সূচিপত্র। আফিয়া বেগম দুপুরে খাবার খেয়ে রুমে যায়। মোবারক সাহেব তখন বিছানায় হেলে শুয়ে পড়েছে। আফিয়া স্বামীর পাশে বসে বলল। তাহসানের যেন কি হয়েছে? মোবারক সাহেব ভ্রু কুঁচকে বলল। কি হয়েছে? আফিয়া মন খারাপ করে বলল। সারাদিন মন খারাপ করে থাকে, টেবিলে বই নিয়ে বসে থাকে, অথচ পড়ে না, অন্যমনস্ক হয়ে কি যেন ভাবে। মোবারক সাহেব আফিয়ার কথা ততটা আমলে নিল না। বালিশ বিছানায় ঠিকমতো পেতে শুয়ে পড়ে। ছেলেদের একটু একটু এমনই হয়, এ তো পেরেশানি হয় না তো? ওনার কথায় আফিয়া সন্তুষ্ট হয় না। ভারী মুখে বলল। ওর কি আর এমন পাগলামি করার বয়স আছে? কিছু তো একটা গোলমাল আছেই। শোনো, ছেলে মেয়ে বড় হলে তাদের নিজস্ব একটা দুনিয়া হয়, সেখানে নিজ মতামত ছাড়া অন্য কারো মতামত পছন্দ করে না। তুমি তাওসানের ব্যাপারে তো বাড়াবাড়ি করো না। বেশি সমস্যা হলে সে অবশ্যই বাবা মাকে বলবে। তাছাড়া আমাদের ছেলে ভুল কিছু করবে না, সে বিশ্বাস আছে ইনশাল্লাহ। আফিয়া বেগম স্বামীর কথা মন দিয়ে শুনলেও মনে মনে সিদ্ধান্ত নেয় এর কারণ তিনি বের করবেনই। মোবারক সাহেব ঘুমিয়ে পড়ল। আফিয়া তাহসানের রুমে যায় উদ্দেশ্য কিছু লাগবে কিনা জিজ্ঞেস করা, কিন্তু রুমে যে তাহসান নেই। আফিয়া বেগম ছুটে সারা বাসায় খুঁজেন, কোথাও নেই। এমন কখনো হয় না। তাহসান কোথাও গেলে ওনাকে অবশ্যই বলে যায়, তাহলে আজকে বললো না কেন? খুব জরুরি কিছু নাকি? আফিয়া দরজা লক করে তরতরিয়ে নিচে নেমে যায়। বৃষ্টির কারণে দারোয়ান গেটের কাছে বসতে পারেনি। গ্যারেজে ট্যুর পেতে সেখানে বসে আছে। আফিয়া ওনার কাছে জিজ্ঞেস করে জানতে পারে তাহসান আজকে বের হয়নি। ওনার মাথা ঘুরে ওঠে। বাসায়ও নেই, তাহলে গেল কোথায়? আস্তে একটা মানুষ বাসা থেকে উধাও হয়ে যায় কি করে? সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ছাদের কথা মনে হলো। দ্রুত গতিতে ছাদে যায়, কিন্তু ছাদে উঠে ছাদের দৃশ্য দেখে ওনার মাথা ঘুরে ওঠে। বন্যার হাত ধরে তাহসান দাঁড়িয়ে কেন? তিনি দারাজ গলায় তাহসানকে ডাকে। তাহসান, এসব কি? এই ঝিম বৃষ্টির মাঝে আফিয়া বেগমকে ছাদে তারা আশা করেনি। ওনাকে দেখে তাহসান বন্যার হাত ছেড়ে দেয়। দুজনেই হাসার চেষ্টা করে। তাহসান মায়ের কাছে এসে বলল। আম্মু, তুমি এখানে? আফিয়া বেগম তির্যক চোখে বন্যাকে দেখে নিয়ে বলল। কেন, আমি আসাতে সমস্যা হলো নাকি? ওনার কথার ধরনে তাহসান আর বন্যা দুজনেই অস্বস্তিতে পড়ে যায়। বন্যাও এগিয়ে আসে, তখনও তার মুখ হাসি হাসি। তাহসান এখনই বন্যার ব্যাপারে তার মাকে বলতে চাচ্ছে না। আগে দুজনে মনের আনাগানা বাড়ুক, পরে রহে বলা যাবে। সে মাথা নেড়ে না করে মুখে বলল। আমরা একটা চুক্তি করছিলাম তখন, এখন তুমি এলে ভালোই হয়েছে, তুমি চুক্তির সাক্ষী হবে। আফিয়া বেগম বুঝতে পারে না ওনার ছেলের কিসের চুক্তির কথা বলছে। ব্রু খানিক কুঁচকে জবাব দিলেন। কিসের চুক্তি? তাহসান গাল ভরে হেসে বলল। বন্ধুত্বের চুক্তি। আফিয়া বেগম অবিশ্বাস্য চোখে ছেলের মুখের দিকে তাকিয়ে বলল। এই মেয়ে তোর বন্ধু? হ্যাঁ, ওরও বৃষ্টি পছন্দ আমারও, ওরও ঘুরতে পছন্দ আমারও, ওরও পাহাড় পছন্দ আমারও। আমাদের দুজনের এমন অনেকগুলো মিল আছে, তাই দুজনেই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বন্ধু হব। হাতে হাত রেখে প্রমিস করছিলাম। তাহসানের কথাগুলো ওনার বিশ্বাস হতে চায় না, কিন্তু ওনার ছেলে মিথ্যা বলার মতো ছেলে না। তাছাড়া তাহসান যেভাবে বলল মনে হয় না মিথ্যা বলছে। মানুষ সাধারণত মিথ্যা বললে থেমে থেমে কথা বলে, কিন্তু তাহসানকে দেখে মনে হচ্ছে সে সত্যিই বলছে। উনি বন্যার দিকে তাকিয়ে দেখে বন্যাও হাসি মুখে তাকিয়ে আছে। আফিয়া বেগম দুজনে ভেজা শরীরের দিকে তাকিয়ে বলল। ভিজে ভিজে বন্ধুত্ব করতে হয়? তাহসান কি বলবে খুঁজে পেল না। ঠোঁট উঠলে বলল। হয়ে গেল তো? তাহসান শুধু গেঞ্জি পরে আছে। তাহসানের শার্ট যে বন্যার গায়ে এটা উনি বুঝতে পারল না, কারণ বন্যা লম্বায় প্রায় তাহসানের সমান। তার শার্টটা পুরোপুরি না লাগলেও হঠাৎ দেখে বোঝার উপায় নেই এটা অন্য কারো শার্ট। যেহেতু বন্যা সবসময় শার্ট টি শার্ট পরে, তাই আফিয়া বেগম বুঝতে পারল না নদীর জল উল্টো যাচ্ছে। উনি তাহসানের গেঞ্জি গায়ে ছাদে নিয়ে আসা নিয়ে বিরক্ত হলেন। তার উপর একটা মেয়ের সামনে এমন করে দাঁড়ানো মানে হয়? তুই গেঞ্জি পরেই চলে এসেছিস, বাসায় শার্ট নেই? মায়ের এমন প্রশ্ন শুনে না চাইতেও তাহসান বন্যার দিকে তাকিয়ে ফেলে। বৃষ্টিতে ভিজবো বলে এভাবে এসেছিলাম।
আচ্ছা অনেক ভিজেছিস, বাসায় চল, আজকে নির্ঘাত জ্বর আসবে। তারপর বন্যার দিকে তাকিয়ে বলল, তাই এত তোমার কাছে ছাড়া অন্য কারো কাছে পড়তে চাইছে না, যদি সম্ভব হয় পড়াতে এসো। বন্যা আলতো হেসে বলল। দেখি আন্টি। তারপর আফিয়া বেগম তাহসানকে নিয়ে নিচে নেমে যায়। নামার আগে অবশ্য তাহসান ফোন ধরার জন্য ইশারা দেয়, আর বন্যাকে অবাক করে দিয়ে টুক করে বাম চোখটা টিপে দেয়। তাহসান চলে যাবার পরেও বন্যা ঠায় দাঁড়িয়ে থাকে। তাহসান বেশ পাগলামি করেছে। এই যে একটু আগে চোখ মেরে বন্যার বুকে শীতল বাতাস বইয়ে দিয়ে গেল, গায়ের শার্টটা যেন সারা শরীরে সুরসুই দিচ্ছে। বন্যা কেঁপে কেঁপে উঠে হাত দিয়ে খামচে ধরে শার্টের কোনা, দ্রুত পায়ে বাসার দিকে ছুটে এই শার্টটা খোলা না অবধি নিস্তার পাবে না। আফিয়া বেগম বাসায় এসে রুমে যায়। মোবারক সাহেব তখন জেগে আছে। আফিয়া বেগমকে দেখে বললেন, কি ব্যাপার, কই গেছিলে? এই তো ডাকলাম, কেন সাড়া নেই? আফিয়া মুখ অন্ধকার করে বলল, ছাদে গিয়েছিলাম। মোবারক সাহেব উঠে বসে, এই বৃষ্টির মাঝে ছাদে? তোমার ছেলে গিয়েছিল তাই গিয়েছিলাম। ও তাওসান, ছেলে মানুষ ভিজতে ইচ্ছে হয়েছে তো হয়তো। আফিয়া বেগম অভিযোগের সুরে বলল। ভিজতে গিয়েছে আর বন্ধুত্ব করেছে। মোবারক সাহেব স্ত্রীর কথা বুঝতে পারলেন না। কিসের কথা বলছো? তোমার ছেলে নাকি বন্যার সাথে বন্ধুত্ব করেছে। এই বেয়াদব উড়নচণ্ডী মেয়েটা নাকি তোমার ছেলের বন্ধু। কি চয়েস! মোবারক সাহেব স্ত্রীর ভাবভঙ্গিমা দেখে বললেন, যাই বলো না কেন, বন্যা কিন্তু ততটাও খারাপ মেয়ে না। তাওসান যদি মনে হয় বন্ধু বানানো যাবে তাহলে যাবে, আমার ছেলে বিচক্ষণ। আফিয়া স্বামীর কথায় সায় পায় না। মন খারাপ করে চিন্তিত গলায় বলল, ওরা যদি প্রেম করে ফেলে তো? আমার কিন্তু একটাই ছেলে, কত শখ আহ্লাদ আছে। মোবারক সাহেব স্ত্রীর চিন্তিত মুখের দিকে তাকিয়ে হেসে ফেলল। প্রেম করলে করবে। আফিয়া খেপে যায়, চিবিয়ে চিবিয়ে বলল, অসম্ভব, বন্যার সাথে আমার ছেলের এসব হতে দেওয়া যাবে না। তুমি জানো না বন্যার কাহিনী? অতীত ভুলে গেছো? মোবারক সাহেব কিছু বললেন না, চিন্তিত চোখে বাইরের দিকে তাকায়। রাতে তাহসানের গা কাঁপিয়ে জ্বর আসে। জ্বরের মাঝে বন্যার কাছে যেতে ইচ্ছা করছে। মানুষ অসুস্থ হলে তার প্রিয় মানুষের সান্নিধ্য চায়, আর তাহসানও এই মুহূর্তে বন্যার সান্নিধ্য চাইছে। সে কাঁথা গায়ে দিয়ে বন্যার নাম্বারে ফোন দেয়। কয়েকবার রিং হওয়ার পরে বন্যা ফোন রিসিভ করে। তাহসানের গলার স্বর জড়ানো। বন্যা, বন্যা তখন তাহসানের শার্টটা হাতে নিয়ে বিছানায় বসে আছে। শার্টটা তার হাতে থাকার কারণেই কিনা মনে হচ্ছে ঘরটা তাহসানের সুবাসে ভরে আছে। আরও মনে হচ্ছে তাহসান এখানেই আছে। রাত তখন 10টা। তাহসানের ফোন দেখে রিসিভ করে। তাহসানের জড়ানো গলার স্বর শুনতে পায়। আজকে তাহসানের গলার তার নামটা শ্রুতি মধুর লাগছে। হাসতে করে বলল, শুনছি। তাহসান বাচ্চাদের মতো করে বলল, আমার খুব জ্বর। বন্যা চমকে যায়। আন্টি বলেছিল জ্বর আসবে, তাই বলে সত্যি সত্যি আসলো? বেশি? বন্যার কণ্ঠ শুনে তাহসান যেন গলে যায়। তোমাকে দেখতে ইচ্ছে করছে। দুপুরে না দেখা হলো? তাহসান আবদারের সুরে বলল। এইটুকু দেখাতে হয়? আরো মন ভরে দেখতে চাই। বন্যা বুঝলো তাহসানের মাথা ঠিক নেই। ওষুধ খেয়েছেন? হ্যাঁ। তাহলে ভালো হয়ে যাবেন। এখন মোবাইল রেখে চুপচাপ ঘুমানোর চেষ্টা করেন। তাহসান বলল। ঘুমাতে পারছি না তো। চোখ বন্ধ করে রাখেন, ঘুম চলে আসবে। তাহসান দুষ্ট গলায় বলল। টিনেজাররা প্রেমিকের জ্বর হলে কি করে জানো? বন্যা হেসে বলল। জানি না, প্রেম করিনি কখনো। চুমু দিয়ে জ্বর সারিয়ে তুলতে চাই। তো আমাকে এইসব বলছেন কেন? আমি তোমার প্রেমিক না, এই ট্রিকটা অ্যাপ্লাই করাই যায়। বন্যা শক্ত গলায় বলল। আমি কখন বললাম আপনি আমার প্রেমিক? তাহসানের হাসি মুখ ঠুস করে চুপসে যায়। আমি তোমার প্রেমিক নই। না। তাহসান নিশ্চুপ হয়ে যায়। কি বলা যায় খুঁজে পাচ্ছে না। মেয়েটা কেন বোঝে না বুকে হাজারো আগুনের শিখা লক লক করে জ্বলছে। সে আস্তে করে বলল। আমি তোমার কি হই বন্যা? বন্যার শ্বাস বন্ধ হয়ে আসবে। ছেলেটার কণ্ঠ আজকে এত ভালো লাগছে কেন? মনে হচ্ছে কথাগুলো তার কানে বা বুকে ডিম ডিম করে লাগছে। তাহসানের এমন প্রশ্নে কি উত্তর দেয়া যায় বুঝতে পারে না। ভেবে চিন্তে বলল, জানি না। তুমি আমার কি হও জানো? বন্যা শুনতে চায় সে তাহসানের কি, তাই তো বলল, কি? আমার ভবিষ্যৎ বউ। বন্যা চুপ করে থাকে। এই ছেলেটা নির্ঘাত পাগল হয়ে গেছে। আপনি পাগল হয়ে গেছেন। তাহসান শব্দ করে হেসে বলল। হ্যাঁ, কিন্তু তুমি সেটা বুঝতে চাইছো না। বন্যার মুখে লাজুক হাসি ফুটে ওঠে। মুখে বলল, রাখছি, ঘুমান। তাহসান বলল, শোনো, কি? একবার বলো, শুনে বুকের তৃষ্ণা মেটাই। বন্যা তাহসানের কথা না বুঝে বলল। কি বলবো? তাহসান ফিসফিস করে বলল,
ভালোবাসি। বন্যা তাহসানের মতোই ফিসফিস করে বলল। না। তাহসান আবদার করে বলল। একবার প্লিজ। না। আমি বলি তুমি শোনো। বন্যা নিশ্চুপ হয়ে থাকে। সে শুনতে চায়। নিজের বলতে সংকোচ হলেও তাহসানের মুখে এমন বাক্য শুনতে নিশ্চয় খারাপ লাগবে না। তাহসান ফিসফিস করে বলল। ভালোবাসি লক্ষ্মীটা। এদিকে বন্যা ভালো হয়ে যাবেন বললেও তাহসানের জ্বর ভালো হলো না। টানা 2 দিন জ্বরে ভুগে তারপর ভালো হলো। এই জ্বর তাকে যতটা না কষ্ট দিয়েছে এর চেয়ে বেশি কষ্ট দিয়েছে বন্যা। মেয়েটি সেদিন রাতের পর থেকে ফোন অফ করে রেখেছে। তাহসান সেদিন রাতের পর থেকে ফোন অফ করে রেখেছে। তার উপর সে যে বাসা থেকে বেরোবে তারও উপায় নেই। আফিয়া বেগম সারাক্ষণ খেয়াল রাখছেন। সে যে বড় হয়ে গেছে এটা তার মা বুঝতেই চায় না। তার মা বলে কথা না, সব বাবা মায়ের কাছে সন্তান সবসময় ছোট থাকে, কিন্তু বন্যার সাথে যোগাযোগ তো করতেই হবে। তাহসান বিরক্তিতে ফ্লোরে থুতু দেয়, মুখ কুঁচকে অন্যদিকে তাকিয়ে থাকে। মেয়েটা কত নিষ্ঠুর, জানে জ্বরে পড়ে আছে, তারপরও ফোন দিচ্ছে না। ভালোবাসে এটা জানে বলে কি এত কষ্ট দিচ্ছে? আসলে খুব বেশি ভালোবাসলে কখনো প্রকাশ করতে নেই। আফিয়া বেগম মুরগির স্যুপ নিয়ে রুমে আসে। ফ্লোরে পিচ্ছিল কিছুটাতে পা পড়াতে ওনার গা ঘিনঘিন করে ওঠে। খেয়াল করে দেখে থুতু থুতু ফালানোর জন্য ঝুড়ি আছে, বাথরুম আছে, বারান্দা আছে, কিন্তু সব উপায় একপাশে রেখে এমন বিশ্রী কাজটা কি করে করলো? উনি ওনার ছেলের মেয়েকে এমন অভদ্রতা শেখায়নি। তাহসান মায়ের অভিব্যক্তি দেখে বুঝে যায় কাহিনী। হাফিয়া বেগম তাহসানের বিছানা বসে বলল। ফ্লোরে কি থুতু ফেলানোর জায়গা? তাহসান ভাবলেশহীন ভাবে তাকিয়ে আছে। আফিয়া বেগমে ফের বলল। আগে তো এমন ছিলি না, এখন এত অধঃপতন হয়েছে কেন? এই অভদ্র বন্যা ফন্যার সাথে ঘুরলে তো এমন অধঃপতন হবেই। বন্যার প্রসঙ্গ আসাতে তাহসানের কপালে ভাঁজ পড়ে। এখানে বন্যা আসলো কেন? ওর সাথে থেকেই তো তোর এই হাল। সবসময় ওকে টানবে না। আফিয়া ছেলের মুখের দিকে তাকিয়ে আর কথা বাড়ায় না। সুপের বাটি সামনে ধরে বলল। আচ্ছা এখন নেই, তাড়াতাড়ি খেয়ে ফেল। স্যুপ দেখে তাহসান অভক্তি সুরে বলল। এই স্যুপ টুপ খেতে পারবো না। এসব রোগীদের খাবার আমাকে কেন দিচ্ছ? আমি কি রোগী নাকি? ছেলের কথা শুনে আফিয়া বেগম অবাক হয়ে বলল। তুই কি রোগী না? খা খা। তাহসান মায়ের কথা বিরোধ করে বলল। আমি মোটেই রোগী না, পুরো ঠিক আছি। এখন বের হব। আফিয়া রাগী চোখে তাকে কৃতিত্বের সুরে বলল। রাত 10টায় আর বের হতে হবে না, এখন ঘুমা। বিরক্ত লাগলেও তাহসান স্যুপটা শেষ করে। রাত 12টা বাজলেও তাহসানের ঘুম আসে না। ছটফট করে বিছানার এপাশ ওপাশ। বন্যার ফোন বন্ধ যেন আবারও চেষ্টা করে, কিন্তু বরাবরের মতো হতাশ হয়ে বালিশের পাশে মোবাইলটা রেখে দেয়। বন্যা বারান্দা দাঁড়িয়ে আছে। তাহসান যে তার ফোন কলের অপেক্ষায় আছে সে জানে, তারপরও ইচ্ছাকৃতভাবে ফোন বন্ধ করে রেখেছে। তার মনের মাঝে যে টানা পড়েন তার সমাধান না হওয়া অবধি সে তাহসানের প্রেমের মিষ্টি আলিঙ্গনে সাড়া দিতে পারছে না। তার মন বলছে, তাহসানের কাছে তুই স্বচ্ছ, এত দ্বিধা কিসের? বিবেক বলে, কিন্তু সমাজের কাছে অস্বচ্ছ, দোষী। সমাজ দিয়ে কি হবে? সমাজ তোকে নিয়ে সংসার করবে। তাহসান ঠিক থাকলেই হলো। আমরা যে এই সমাজেরই অংশ, এইখানেই আমাদের বসবাস। পরবর্তীতে তাহসানের কষ্টের কারণ হতে চাই না। তাহলে এখনই তাহসানকে সব খুলে বল। সব শোনার পরে যদি সে এগিয়ে আসতে চায় তাহলে সমস্যা কি? বন্যার বিবেক দানামোনা করে বলল। এখনই বলবো? হ্যাঁ, রাত 3টা বাজে। মনটা হিস করে হাসে। ফোন দিয়ে দেখ তোর আশিক এখনো জেগেই আছে। বন্যা জোরে শ্বাস নেয়। এই দুদিন এই কথাগুলো মন আর বিবেকের মাঝে রীতিমতো ঝগড়া করেছে। বন্যা সিদ্ধান্ত নেয় সে ফোন দিবে। টেবিল ড্রয়ার থেকে ফোনটা এনে অন করে, তারপর তাহসানের নাম্বারে ফোন দেয়। তাহসান তখন বই পড়ছিল। কোনোভাবেই যখন ঘুম আসছিল না তখন ভাবলেও সময়টাকে কাজে লাগায়। সেই ভেবেই বই পড়া। বালিশের পাশে অবশেষে অবহেলা পড়ে থাকা ফোনটা যখন আচমকা চিৎকার করে ওঠে, তাহসান চমকে যায়। হাতে নিয়ে বন্যার ফোন দেখে এক আকাশ হাসি সারা মুখ জুড়ে ভর করে। রিসিভ করে খানিক রাগে সুরে বলল। এই মেয়ে, ফাইজলামি পেয়েছ নাকি? এমন করে কেউ উদা হয়ে যায়? বন্যার মন আনন্দে উল্লাস করে বলল। বলেছিলাম না জেগে আছে। বন্যা আস্তে করে এ প্রসঙ্গে এড়িয়ে যায়। মিহি গলায় বলল, আপনার সাথে কিছু কথা আছে। তাহসান মনোযোগী হয়ে বলল, বলো। বন্যা জোরে শ্বাস ফেলে নেয়। চোখ বন্ধ করে নিজের সবচেয়ে খারাপ মুহূর্তটা আরেকজনের কাছে বলতে প্রস্তুত হয়। আমার অতীত নিয়ে বলতে চাইছি। তাহসান কিছুক্ষণ কোনো কথা বলে না, তারপর বলল। বন্যা, আমি এসব শুনতে চাই না। তোমার অতীত যেমনই হোক আমার সমস্যা নেই। বন্যা বলল, আমার সমস্যা আছে। আমি সবকিছু বিস্তারিত না বললে আপনার প্রস্তাবে রাজি হতে পারছি না। তাহসান মাথা নেড়ে বলল, বলা কি খুব জরুরি? হ্যাঁ,
তাহসান নিঃশব্দে শ্বাস ফেলে বলল। সরাসরি বলো, ছাদে আসো। বন্যা তড়িঘড়ি করে বলল। সরাসরি বলতে পারবো না, ফোনেই বলবো। তাহসান বন্যার অস্বস্তির কারণ বুঝতে পারে। সে বলল, আচ্ছা বলো। আমি তখন মাত্র 5-এ পরীক্ষা দিয়েছিলাম। এই বাসায় থাকতাম। ছোট গুলুমুলু একটা মেয়ে ছিলাম। ওইটুকুন বয়সে কোমর ছাপানো লম্বা চুল সবাইকে বিমোহিত করত। দেখতে এতটা মিষ্টি ছিলাম যে আমাকে সবাই আদর করত। আব্বা আম্মাও এই ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিত। কিন্তু একদিন সকালে আমি সামনের দোকান থেকে চিপস কিনতে গিয়েছিলাম। আব্বার সাথে এক আঙ্কেল চাকরি করতো, তো উনি মাঝে মাঝে আমাদের বাসায় আসতো, আমাকে এটা সেটা কিনে দিত। চিপস কিনে বাসায় আসার পথে উনি আমাকে ওনার বাসায় যেতে বলে। ওনার বাসায় নাকি আব্বা আম্মা গিয়েছে। ছোট ছিলাম, অত কিছু যাচাই না করে ওনার সাথে ওনার বাসায় যাই। গিয়ে দেখি ওনার বাসায় কেউ নেই, খালি বাসায় আমরা দুজন। আমি আব্বা আম্মাকে খুঁজলে উনি আমার মুখ চেপে ধরে। এত বড় একটা মানুষের সাথে পেরে উঠছিলাম না। চিৎকার করে নিজের কষ্ট ওনাকে বলেছিলাম, কিন্তু পাষাণ লোকটা আমার মুখ চেপে আমার চিৎকার বন্ধ করতে চেয়েছে। হাত দিয়ে জোরে থাপ্পড় দিয়ে ব্যথা দিয়েছে। প্রচন্ড ব্যথায় আমি যখন কাতর, তখন উনি দেহের ক্ষুধা মেটাতে ব্যস্ত। জানেন, আমি ওনার কাছ থেকে ছাড়া পেতে ওনাকে আব্বা পর্যন্ত ডেকেছি, কিন্তু উনি আমাকে ছাড়েননি। ওনার কর্ম হাসিল করেই আমাকে ছেড়েছে। ততক্ষণে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। ছোট আমি একটা মেয়ে, যে কিনা তখনও অপরিণত। তার উপরে এত বড় অত্যাচার করে উনি আমাদের বাসা থেকে কিছুটা দূরে আমাকে অচেতন অবস্থায় ফেলে যায়। তখন সম্ভবত দুপুর। আমাকে ওইভাবে রাস্তায় পড়ে থাকতে দেখে লোকজন আসে। আমার অবস্থা দেখে ওনাদের বুঝতে অসুবিধা হয় না ঘটনাটা কি। আব্বা আম্মাকে ডেকে এনে আমাকে হসপিটালে নিয়ে যায়। টানা 7 দিন হসপিটালে ভর্তি থেকে আমায় বাসায় আনা হয়। তখন থেকে আমি পুরোপুরি বদলে গেছি। কারোর সাথেই কথা বলি না। পুরুষ সম্পর্কে আমার ধারণা পাল্টে যায়। সব পুরুষকে খারাপ মনে হয়। কোনো পুরুষকেই সহ্য করতে পারি না। আশেপাশের মানুষ আমাকে দেখতে এসে ইঙ্গিতে এটা সেটা বলে যায়। আম্মা গুনগুনিয়ে কান্না কাটি সব মিলিয়ে আমি তখন থেকেই আজকের বন্যা সৃষ্টি হয়। তাছাড়া আমার বুকে যে কি পরিমাণ কষ্ট, এটা কাউকে বোঝাতে পারি না। নিজের কাছে নিজেকে খারাপ মনে হয়। সবকিছুর কথা বন্যা কেঁদে কেঁদে বলে। এমনভাবে তাহসান ওকে কান্না করতে আগে দেখেনি। প্রিয় রমণীর কান্নায় বুকটা কেঁপে ওঠে। বন্যার কথাগুলো শুনতে শুনতে কখন যে তাহসানের চোখ থেকে পানি পড়েছে সে নিজেই জানে না। বন্যার অতীত আসলেই খারাপ। শুনতেই তার এতটা খারাপ লাগছে, না জানি বন্যার কেমন লাগে। বন্যা ফিস ফিস করে বলল, এখন ওকে আমাকে আপনার চাই? তাহসান জড়ানো গলায় বলল। খুব চাই। তাহসানের কণ্ঠ শুনে বন্যা বুঝতে পারে তাহসান কাঁদছে। বন্যাও আরো জোরে কান্না করে দেয়। তাহসান। তাহসান নরম কণ্ঠে বলল। কি? বন্যা কান্নারত গলায় বলল, আমার খুব কষ্ট হয়। আর কষ্ট হবে না। এখনো আমাকে ভালোবাসেন? তাহসান বলল, আগের থেকে বেশি ভালোবাসি। বন্যা ডুকরে কেঁদে ওঠে। আমিও ভালোবাসি, খুব ভালোবাসি। তাহসান বিছানা থেকে দাঁড়িয়ে যায়। দরজা খুলতে খুলতে বলল, ছাদে যাচ্ছি, 2 মিনিটে আসবে, আমি অপেক্ষায় আছি। বন্যা নিঃশব্দে দরজা খুলে ছাদে যায়। তাহসান বন্যাকে দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে দুজন দুজনকে দেখতে থাকে। হঠাৎ তাহসান ছুটে এসে বন্যাকে শক্ত করে জড়িয়ে ধরে। বন্যা তখনও কাঁদছে। তাহসান ফিসফিস করে বলল, এই তখন কি বলেছিলে আবার বলো না প্লিজ। বন্যা তাহসানের পিঠে হাত দিয়ে আঁকড়ে ধরেছে। বুকে নাক ঘষে কাঁদে। সেদিন এমন ইচ্ছে হচ্ছিল, আজকে পূরণ হয়ে গেল। তাহসানের কথা শুনে সে ভীষণ আদরে গলায় বলল, খুব বেশি ভালোবাসি। তাহসান আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, কোথায় রাখি তোমাকে? বুকের ভেতর নিয়ে যেতে পারলে বোধহয় শান্তি হতো। বন্যা তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তাহসান বলল, এমন জানোয়ারের জন্য আমি তোমাকে ভুলে যাব ভাবলে কি করে? সব কষ্ট আমি ভালোবাসায় মুছে দেব। আমার উপর বিশ্বাস রাখো, যে ঝড় আসবে আমরা দুজন মিলেই মোকাবেলা করব। তাহসান বন্যাকে সোজা করে দাঁড় করিয়ে চোখের পানি মুছে দেয়। কপালে ঠোঁট ছুঁয়ে ভালোবাসার প্রথম পরশ দেয়। তারপর বন্যাকে ছেড়ে দেখে বন্যা লজ্জা পাচ্ছে। তাহসান হেসে বলল, তোমাকে লজ্জা পেতে দেখলে দারুণ লাগে। বন্যা নিশ্চুপ। তাহসান বলল, আর লজ্জা পেও না, বিয়ের আগে আর আদর করব না। তাহসানের কথা শুনে বন্যা হাসে। তাহসানের বন্যার হাত ধরে সেদিন রাতের মতো করে ঘুরে। তারপর হঠাৎ থেমে চিৎকার করে বলল, শোনো চাঁদ, আমি আমার ব্যক্তিগত চাঁদ পেয়ে গেছি। তারপর বন্যার দিকে তাকিয়ে বলল, ভালোবাসি লক্ষ্মীটি। বন্যা কান্না ভুলে খিলখিল করে হাসে। তাহসানের মতো গলা ছেড়ে বলল, ভালোবাসি আমার রাজকুমার। পরের দিন সকালবেলা তাহসান ফজরের নামাজ পড়ে বাইরে বেশিক্ষণ হাঁটাহাঁটি করে। 7টার দিকে ডাইনিং টেবিলে নাস্তা করতে যায়। তাহসান যে সেই 7 সকালে উঠেছে এটা আফিয়া বেগমের দৃষ্টি এড়ায়নি। ছেলের সামনে নাস্তা দিয়ে পাশে বসে। তাহসান হাসি মুখে খাবার খায়। আফিয়া ছেলের মুখের দিকে তাকিয়ে বলল,
আব্বু তোকে খুব খুশি লাগছে যে। তাহসান আসলে নিজের মনের প্রফুল্লতা লুকাতে পারছে না। এই যে না চাইতে মুখটা কেমন হাসি হাসি হয়ে আছে, এটা তো বন্যার কারণে। মেয়েটা তার চাঁদ হয়ে গেছে, এর চেয়ে খুশি আর কি হতে পারে। সে মায়ের দিকে তাকিয়ে বলল। জ্বর ভালো হয়ে গেছে তাই মনটা বেশ ফুরফুরা লাগছে। আফিয়া হেসে ছেলের মাথায় হাত বোলায়। সবসময় এমন হাসি খুশি থাকবি, তোকে এমন দেখতেই আমার ভালো লাগে। তাহসান বাধ্য ছেলের মতো মাথা এলিয়ে বলল। আচ্ছা। বন্যা আজকে একটু বেশি ঘুমিয়েছে। তার মনে হয়েছে অনেকদিন পর সে এমন শান্তির ঘুম ঘুমালো। এতদিন বুকে যে পাথরটা চাপা দিয়ে থাকতো, আজকে সেটা নেই নেই লাগছে। 8:30টার সময় ফ্রেশ হয়ে বের হয়। রেনু বেগম তখন কান্নায় ব্যস্ত। বন্যা রান্নাঘরে গিয়ে তার আম্মাকে পেছন থেকে জড়িয়ে ধরে। রেনু বেগম চমকে যায়। পেছন ফিরে কন্যার হাসি মুখটা দেখে মনে শান্তি পায়। হাতের কাজ রেখে বন্যার ববকার চুল গুছিয়ে দিয়ে বলল। কি ব্যাপার? বন্যা তার মিষ্টি হাসিটা তার আম্মাকে উপহার দিয়ে বলল। ভালো আছো আম্মা? রেনু বেগম মাথা নেড়ে বলল। ভালো। এত আহ্লাদ করা হচ্ছে কেন? বন্যা রাতের স্মৃতি রোমহন্ত করে মুচকি হাসে। মিষ্টি দেখতে রাজকুমারটা যখন একান্ত, তার তখন তো তাকেই এসব আহ্লাদ করা মানায়। মায়ের হাত থেকে কাঠি নিয়ে তরকারি নেড়ে বলল। এমনি। আচ্ছা যা, টেবিলে নাস্তাও আছে, খেয়ে নে। আব্বা কোথায় আম্মা? কয়টা বাজে খেয়াল আছে? বন্যা চুপচাপ নাস্তা সেরে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যায়। 4তলা বারান্দা থেকে তাহসান মুচকি হাসে। জিন্স আর ঢোলা শার্ট পরে বন্যা পিছু ফিরে তাকায়। তাহসান হাত নেড়ে বিদায় জানায়। বন্যা প্রত্যুত্তরে মুচকি হাসে, মাথা নাড়ায়। এই যান্ত্রিক কোলাহলের শহরে সবাই যখন প্রাত্যহিক ঝঞ্ঝাটময় কাজকর্মে ব্যস্ত, দুজন মানুষ খুব গোপনে তাদের ভালোবাসার দিন উদযাপন করে নেয়। সারাদিন চাতক পাখির মতো তাহসান অপেক্ষা করে কখন বিকাল হবে। যখন বিকেল হলো তখন মোবাইল হাতে নিয়ে বন্যাকে মেসেজ করে বেরিয়ে পড়ে। এই একদিনে মনে হচ্ছে বন্যা তাহসানের কলিজা হয়ে গেছে। সারাটাক্ষণ একসাথে থাকতে ইচ্ছা করে। আচ্ছা, সবাই কি এমন হয়? প্রেমে পড়লে কি এমন পাল্টাতে ইচ্ছে হয়, মাথায় ভর করে? প্রেমে পড়লে কি এমন পাগলাটে ইচ্ছে মাথায় ভর করে? বন্যা তখনও ভার্সিটিতে। আজকে তাদের এক্সট্রা ক্লাস ছিল বিধায় দেরি। তাছাড়া বন্ধুদের পেয়ে বন্যা আজকে গল্পটা একটু বেশি করে ফেলেছে। তন্নি সন্দেহে চোখে তাকিয়ে বলল। কি ব্যাপার, আজকে এত খুশি কেন? বন্যা মুচকি হাসে। মনের খুশি মুখে কেন ভেসে ওঠে? সে তন্নির প্রশ্নে কোনো উত্তর দেয় না। তন্নি চোখ এড়ায় না বন্যার মুচকি হাসি। মেয়েটাকে হাসি খুশি দেখলে তার ভালোই লাগে। সবাই চলে যাওয়ার পর বন্যা রবীন্দ্র সরোবরে চলে যায়। আজকে প্রথম কোনো ছেলের সাথে দেখা করতে যাচ্ছে, তার উপর ছেলেটা তার প্রিয় মানুষ। বন্যার নাকের ডগা ঘেমে ওঠে। হাত দিয়ে নাক মুছে নিজেকে শান্ত করে। আসলে তার খুব নার্ভাস লাগছে। তাহসান 40 মিনিট ধরে অপেক্ষা করছে। অন্যমনস্ক হয়ে বারবার ঘড়ি দেখছে, মেয়েটা কি আসবে না। তখনই বন্যা আসে। ধীর পায়ে তাহসান পাশে বসে আসছে। তাহসান হাসি মুখে বলল। কি ব্যাপার ম্যাডাম, না আসার ফোন দিয়াটা হচ্ছিল বুঝি? বন্যা হাসে, মাথা নেড়ে না জানায়। বন্ধুরা যাচ্ছিল না তাই দেরি হলো। কখন এসেছেন? তাহসান ঘড়ির দিকে তাকিয়ে বলল। প্রায় 40 মিনিট হবে। বন্যা মাথা নেড়ে বলল। খুব বেশি অপেক্ষা করতে হলো? তাহসান হাসে। বেঁচে থাকা বন্যার হাতটা সযত্নে নিজের 2 হাতের মুঠোয় নিয়ে বলল। তুমি আমার চাঁদ, তোমার জন্য মাত্র 40 মিনিট কেন, দরকার হলে সারাটা জীবন অপেক্ষা করে যাব। এর বিনিময়ে তুমি শুধু আমার হয়েও। তাহসানের এই সামান্য কথায় বন্যা ভীষণ মুগ্ধ হয়। ছেলেটা এত মিষ্টি করে কথা বলে যে ভালো না লেগে উপায় নেই। বন্যা ভাবে আগে তো তাহসানকে কিংবা তার কথাবার্তা সবই বিরক্ত লাগতো, কিন্তু এখন একটু বিরক্ত লাগে না, বরং বিরক্তির জায়গায় ভালো লাগা কাজ করে। এটাই বুঝি প্রেমের শক্তি। সে তাহসানের দিকে তাকিয়ে লজ্জামাখা গলায় আস্তে করে বলল। আমি তো আপনারই সারা জীবনের জন্য। তাহসান বন্যার কথায় হেসে ফেলে। আস্তে করে বলে। তুমি লজ্জা পেলে আমার ভীষণ ভালো লাগে, তোমাকে লজ্জাবতী ললনা বলতে ইচ্ছা করে। বন্যা চকিত গলায় বলল। আপনি বাচ্চা ছেলেদের মতো ফ্লার্ট করছেন? তাই নাকি? আমি তো আমার লজ্জাবতীর গুণগান গাইছি। তোমার লজ্জা লাগছে নাকি? দেখি দেখি। তাহসান মাথা নিচু করে বন্যার দিকে তাকালে বন্যা অন্যদিকে তাকিয়ে বলল। চুপ করেন প্লিজ। তাহসান মুগ্ধ হয়ে বন্যাকে দেখে। এতদিন শক্ত খোলসে তার সামনে আসলেও আজকে আসছে কোমল হয়ে। এই যে আর চোখে তাকে দেখা কিংবা লজ্জা পাওয়া, সবকিছুই তাহসান আজকে প্রথম দেখছে। শান্ত গলায় বলল। আমার সাথে এমনই থাকবে সব সময়? বন্যা কথা বাড়ায় না, বরং সাধ্য মেয়ের মতো মাথা নেড়ে বলল। আচ্ছা। তাহসান দুষ্টু হেসে বলল। আজকে আমাদের ফার্স্ট ডেট। তাহসানের কথায় বন্যাও হাসে। তাহসান বলল। ভালো কোনো রেস্টুরেন্টে বসতে পারতাম, এখানে কেন আসতে বললে? বন্যা লেকের পানির দিকে তাকিয়ে বলল। জীবনে কখনো প্রেম করিনি। স্কুল কলেজে ভার্সিটিতে যারা প্রেম করে তারা প্রায়ই রবীন্দ্র সরোবরে ঘুরতে আসে। এই যে আশেপাশে দেখুন কপতির সংখ্যাই বেশি।
তাই আমার মন চাইলো এখানেই আসা ভালো। আপনার ভালো লাগেনি? তাহসান আশেপাশে তাকিয়ে বলল, ভালো লেগেছে। তুমি পাশে থাকলে সবই ভালো লাগে। আচ্ছা। বন্যা তার ববকার চুলে হাত দেয়। মাথার চুল এলোমেলো হয়ে গেছে, সে হাত দিয়ে ঠিক করার চেষ্টা করছে। ব্যাপারটা তাহসানের চোখে আসে। সে বন্যার ছোট ছোট করে কাটা চুলের দিকে তাকিয়ে আছে। তার চোখের দৃষ্টি অনুসরণ করে বন্যা বলল, একটা সত্যি কথা বলবেন? হুম। বন্যা খানিকটা ইতস্তত করে বলল। আপনার কি লম্বা চুল পছন্দ? তাহসান স্থির চোখে বন্যার দিকে তাকিয়ে থাকে। কি বলবে খুঁজে পায় না। আসলে সত্যি বলতে কি, তার লম্বা চুলই পছন্দ, কিন্তু বন্যার চুল ছোট। তাতে অবশ্য তার কিছু যায় আসে না। সত্যিটা বললে যদি বন্যা কষ্ট পায়, তাহসান চায় না তার বন্যা কষ্ট পায়। তাছাড়া বন্যাকে বোধহয় ছোট চুলেই মানায়, ঠিক পুতুলের মতো লাগে। সে হেসে বলল, ছোট চুলই ভালো লাগে, আজকাল তো এমনই চলে, তাই না? বন্যা এক দৃষ্টিতে তাহসানের দিকে তাকিয়ে থাকে। তার চোখের দিকে তাকিয়ে তাহসান বলল। হঠাৎ এই প্রশ্ন কেন? বন্যা ঠোঁট উল্টে বলল, তেমন কিছু না, আপনার পছন্দ অপছন্দ জানতে চাচ্ছিলাম। আমার পছন্দ জেনে কি করবে? আমার পছন্দ মতো নিজেকে সাজাবে? খবরদার, এমন কাজ ভুলেও করতে যাবে না। তুমি যেমন তেমনই থাকো, কারো পছন্দ অনুযায়ী নিজেকে সাজাতে যেও না। তুমি যেমন তেমন রূপেই আমি তোমার প্রেমে পড়েছি। বন্যা হেসে বলল। আচ্ছা। সে লেকের পানির দিকে তাকায়। তারপর কিছুক্ষণ দুজনেই চুপ করে থাকে। বন্যা তাহসানের দিকে তাকিয়ে দেখে ছেলেটা কেমন মুগ্ধ চোখে তাকিয়ে আছে। বন্যাও তাকিয়ে থাকে। তাহসান ভেবে পায় না একটা মেয়ের দিকে তাকিয়ে থাকতে এত ভালো লাগবে কেন। কেমন মায়া ভরা নেশালু আকর্ষণ। সে বন্যার গালে আলতো করে টুকা দিয়ে বলল। তুমি খুব সুন্দরী বন্যা। বন্যা হেসে বলল। পাম দিচ্ছেন নাকি? বুঝতে পারছি না। তাহসান গভীর চোখে তাকিয়ে বলল। না, মন থেকে বলছি, কিন্তু সাবধান, আমাকে আর ওসব কথার একটা অক্ষরও বলো না। প্রেমিকার মুখে এমন কথা শুনে আমি নির্ঘাত হার্ট অ্যাটাক করবো, ইউনো। তোমার ব্যাপারে আমার হার্ট খুবই দুর্বল। বন্যা বুঝতে না পেরে বলল। কোন কথা? তাহসান দুষ্টু হেসে বলল। শালা, আমি যে তোমার শালা হই, এটা আর বলো না। প্রেমিকার মুখে জান মানায় শালা না, বুঝেছো? সন্ধ্যার পর বন্যা আর তাহসান বাসায় আসে। দুজনে একই রিক্সা দিয়ে এসেছে। বন্যা সংকোচ করলেও তাহসান আশ্বাস দিয়েছে সন্ধ্যা হয়ে গেছে, কেউ দেখবে না। কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত করে চারতলা বারান্দা থেকে আফিয়া বেগম ঠিকই দেখে নেয়। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। তাহসান বাসায় ঢোকার সাথে সাথে আফিয়ার সামনে এসে দাঁড়ান। কঠিন গলায় বলল। বন্যার সাথে এত মেলামেশার দরকার নেই। তাহসান শান্ত গলায় বলল। কেন? আফিয়া চোখে নজর এপাশ ওপাশ করলো। বলল। বন্যা ভালো মেয়ে না। কি করেছে ও? আফিয়া ইতস্তত করে ছেলের কাছে সব বলা উচিত কিনা খানিক ভাবে। বলল যদি ছেলের মঙ্গল হয় তাহলে বলবে। উনি চোখ বন্ধ করে বলল। ধর্ষিতাও। বন্যার সাথে এত চলাফেরা সমাজের মানুষ ভালো চোখে দেখবে না, তাই তুই আর ওই মেয়ের কাছেও যাবি না। আফিয়া বেগমের মুখে বন্যার বিমর্ষ অতীতের কথা শুনে তাহসান হতভম্ব হয়ে মায়ের মুখের পাড়ে তাকিয়ে থাকে। শান্ত অথচ গম্ভীর স্বর করে বলল। তাই নাকি? ছেলের কথার ধরন না বুঝে আফিয়া বুঝলেন ওনার ছেলে বুঝে এসব জানেই না। তাই সে আয়োজন করে বললেন। সে কি, তুই জানিস না? তাহসান কিছু না বলে মায়ের দিকে তাকিয়ে থাকে। আফিয়া বেগম বলেন। কি অবস্থা হয়েছিল মেয়েটার, আল্লাহ! তুই আর ওর সাথে মিশিস না তো, লোক ভালো বলবে না। তাহসান তার মায়ের কথা মনোযোগ দিয়ে শুনে তারপর শান্ত গলায় বলল। বন্যা ধর্ষিতা বলেই কি ওর সাথে চলতে মানা? আফিয়া বেগম বলল। লোকে খারাপ বলবে। লোকের বলা না বলায় কি আসে যায়? বন্যা কি আর ইচ্ছাকৃতভাবে এমন অপবাদ মাথায় নিয়েছিল নাকি? ছেলের কথায় আফিয়া বেগম সন্তুষ্ট হলেন না। রাগী গলায় বললেন। তা তর্ক কেন? বলছি কথা বলবি না তাই হবে। তাহসান মাথা নেড়ে বলল। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সম্বন্ধে সব বলতে খারাপ লাগছে না? আফিয়া বেগমের গলা উঁচু হয়ে যায়। বেশি কথা বলছিস। তখনই মোবারক সাহেব রুম থেকে বেরিয়ে আসে। এতক্ষণ মা ছেলের কথাগুলো রুম থেকে শুনলেও কথার ধারা পরিবর্তন হচ্ছে শুনে বেরিয়ে আসে। ওনাকে দেখে দুজনেই থেমে যায়। তাহসান চুপচাপ রুমে চলে যায় আর আফিয়া বেগম তার যাওয়ার পানে রাগী চোখে তাকিয়ে থাকে। মোবারক সাহেব স্ত্রীর পাশে দাঁড়িয়ে বলল। ছেলেমেয়েদের এতটাও শাসন করা উচিত না, যতটা শাসন করলে তারা বিগড়ে যায়। স্বামীর কথা আফিয়া বেগমের পছন্দ হয় না। তুমি যা বুঝো না তা নিয়ে কথা বলো না। ছেলে মেয়ের দিকে কতটা খেয়াল রাখো তুমি, ওদের চালচলন দেখেই আমি সব বুঝি। ছেলে বড় হয়েছে, সেটাও তো বুঝতে হবে। সেটা বুঝেই তো ছেলেকে বোঝাতে যাচ্ছিলাম। মোবারক সাহেব হাসেন। সোফায় বসতে বসতে বললেন। এমন কর্কশ ভাষায় কারো নামে দুর্নাম করলে কি বোঝানো যাবে? বোঝাতে হবে ঠান্ডা মাথায়, শান্ত স্বরে।
আফিয়া বেগম উতলা হয়ে ওঠে। উনি বন্যার পাশে নিজের ছেলেকে কল্পনা করতে পারছেন না। এমন গুন্ডা টাইপের মেয়ে তো তার একমাত্র ছেলের বউ হবার কোনো যোগ্যতাই রাখে না। এত বুঝলে তুমি বুঝাচ্ছ না কেন? বোঝানোর সময় আসেনি তাই। কবে আসবে? যখন মাছ বড়শিতে আটকে যাবে তখন? মোবারক সাহেব ভাবলেশহীনভাবে বলল। দেখা যাক, আমার ছেলের উপর আস্থা আছে। আফিয়া রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, এত ছেলের প্রশংসা করো না, এই ছেলেই তোমার মুখ পুড়াবে। সপ্তাহখানেক আফিয়া বেগম তার সন্দেহের জন্য কিছু দেখলেন না, কিন্তু এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। বন্যা সুই হয়ে ঢুকে উড়াল হয়ে বেরোতে কতক্ষণ? তাই আগেভাগে পদক্ষেপ নেওয়া ভালো। কোনো বাবা মাই চাইবে না বন্যার মতো মেয়ে ছেলের বউ হয়ে আসুক। সকালে বন্যা ভার্সিটিতে চলে যাওয়ার পরে আফিয়া বেগম বন্যাদের ফ্ল্যাটে উঠে যায়। রেনু বেগম ওনাদের দেখে খুব খুশি হয়। চুলায় চায়ের পানি চড়িয়ে দুজনে গল্প মেতে ওঠে। আজকে আফিয়া বেগমই কথা বেশি বলছেন। এক ফাঁকে সেই কথাটা উঠালেন, যেটার জন্য মূলত আজকে এখানে আসা। তা ভাবি, আপনার কি চোখে দেখেন না কিছু? রেনু বেগম ওনার কথা শুনে অবাক হয়। কি দেখবো ভাবি? আফিয়া বেগম কায়দা করে বলল, আশেপাশের সমাজের অবস্থা দেখেন না? আজকাল মেয়েদের নিয়ে যা ভয়, রাস্তাঘাটে চলাফেরাও মুশকিল। কখন কোন কুকুর আক্রমণ করে ফেলে। আপনাদের বন্যা তো একবার বিপদের সম্মুখীন হয়ে ফিরে আসলো, এখন বড় হয়েছে, আবার কোনো দুর্ঘটনা ঘটার আগে বিয়ে দিয়ে ফেলেন। আমার মেয়েকে আমি ইন্টার পাস করিয়ে বিয়ে দিয়ে দেবো। আমি ভাই কোনো রিস্ক নিতে রাজি না। মেয়ের অতীতটা সুখকর না, এটা রেনু বেগম নিজেও অবগত। আশেপাশের মানুষের সব কথায় বন্যার অতীত নিয়ে সূক্ষ্ম খোঁজাটা টের পায়। আফিয়া বেগমের কথা শুনে ভ্রু খানিকটা কুঁচকে গেলেও বিরক্তিটা প্রকাশ করল না। তিনি হাসি মুখেই জবাব দিলেন, মেয়ে তো এখন বিয়ে করবে না। আফিয়া বেগম বেশ অবাক হয়ে বললেন, কেন? আমার মেয়ে পড়তে চায়, ওর জার্নালিস্ট হওয়ার ইচ্ছে। আফিয়া বেগম বললেন, পড়ার অজুহাত দিচ্ছে ভালো কথা, কিন্তু খেয়াল রাখবেন যেন পড়ার নাম করে বিপথে চলে না যায়। হ্যাঁ, তা তো রাখছি। আপনার জন্য আমার খুব মায়া হয়। ওর বিয়ে দিতে পারলে বোধহয় আপনার চিন্তা কিছুটা কমতো। রেনু বেগম চুপ করে থেকে কথাটা ভাবলেন। উনি যেটা বলেছে সেটা একদম ফেলে দেওয়ার মতো না। আসলে বন্যার একটা ব্যবস্থা করতে পারলে ওনার চিন্তা কিছুটা কমতো। ওনাকে কিছু ভাবতে দেখে আফিয়া বেগম বললেন, আমার কাছে একটা পাত্রের সন্ধান আছে, আমার চেনা জানা। আপনি চাইলে যোগাযোগ করতে পারি। তাই নাকি? তার ছেলে কি করে? ব্যাংকে চাকরি করে, ভালো ছেলে। আপনি চাইলে আলাপ করিয়ে দেব। রেনু খানিকটা ইতস্তত করে বলল। বন্যাকে আর বন্যার বাবাকে না জানিয়ে সিদ্ধান্ত নিতে পারছি না। আফিয়া বেগম আশ্বাস দিয়ে বললেন, আরও দেখলে কি আর বিয়ে হয়ে যায়? দেখতে সমস্যা নেই তো। তা না, কিন্তু আফিয়া বলল, এত ভাববেন না তো। আপনি বললে আলাপ দেই। আজকাল যোগ্য মতো পাত্রপাত্রী জোগানো বড় কঠিন কাজ। আমার ছেলেকেই দেখুন, ভাবছিলাম বিয়ে করে দেব, কিন্তু মন মতো হচ্ছে না। এখন কি যুগ আসলো, মেয়েরা তো চালকই। মেয়েদের বাবা মা তো আরও কয়েক ডিগ্রি চালাক। এরা ফন্দি করে বাড়িওয়ালার ছেলে হাত করতে চায়। আমার তাহসানকে নিয়ে তো রাজ্যের চিন্তায় আছি, কোন সময় কোন বাজে নষ্ট মেয়ের হাতে পড়ে। আফিয়া বেগমের এমন অদ্ভুত কথায় রেনু বেগম থতমত খেয়ে যায়। তাহসানের সাথে ইদানিং বন্যাকে দেখা যাচ্ছে, যা ওনার চক্ষু গোচর হয়নি। আফিয়া বেগমও নিশ্চয়ই দেখেছে, তাই তো এমন কথা বলছে। উনি কি বলবে ভেবে পায় না। কিছু না বললেও ব্যাপারটা খারাপ দেখায়, তাই আলতো হেসে বলল, আপনার ছেলে তো ভালোই, এসবে নিশ্চয়ই জড়াবে না। তা কি করে বলি? আশেপাশের মেয়েরা কি আর ভালো থাকতে দেবে? আমার আলাভোলা ছেলে মেয়েদের হাতের নাড়াই তো বুঝবে না। রেনু বেগম অনিচ্ছা সত্ত্বেও মাথা নেড়ে বলল। হ্যাঁ, তা ঠিক। রেনু বেগমের এমন ভাবলেশহীনভাবে কথা বলায় আফিয়া বেগম আর কথা বলার উৎসাহ পেলেন না। তার কথা না বললেই বাকি, আসল কথা আকারে ইঙ্গিতে বলে দিয়েছেন। উনি উঠে দাঁড়ায়। আচ্ছা ভাবি, আসি। রেনু বেগম মাথা নাড়তেই উনি চলে গেলেন। বন্যার মা ওখানে ঠায় বসে থাকলো। উনি ভাবলেন বন্যাকে ব্যাপারে জিজ্ঞেস করবে কিনা। সন্ধ্যা যখন বন্যা তার পড়া নিয়ে ব্যস্ত, তখন তাহসান ফোন দেয়। কি করছো ম্যাডাম? বন্যা কাঁধ দিয়ে মোবাইল কানের সাথে চেপে ধরে বলল, পড়ছি। আপনি? আমিও। বন্যা কপট রাগ দেখিয়ে বলল, পড়ার সময় ফোন দিয়েছেন কেন? একটা কথা জানার ছিল। কি? শাড়ি পরতে পারো? বন্যা মাথা নেড়ে বলল, না। তাহসান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা, সমস্যা নেই। ইউটিউবের যুগে এসব না পড়া মুহূর্তেই পারা হয়ে যাবে। আমি শাড়ি আনতে যাচ্ছি, তুমি ইউটিউব দেখে শিখো। বন্যা ডিমোট করে বলল। কিন্তু আমি। তাহসান মিহি গলায় আবদার করে বলল, তোমাকে শাড়ি পরা দেখতে ইচ্ছা করছে। বন্যা হেসে বলল, বিয়ের সময় দেখা যাবে, এত আগে ভাগে দেখা ভালো না।
তাহসান আফসোসের গলায় বলল, তার আগেই যদি আমি মারা যাই তুমি আমার ইচ্ছা পূরণ করবে না বলো? বন্যার বুকটা কেমন ধক করে ওঠে, মাথা নেড়ে উঠল। আচ্ছা। তাহসান মুচকে হাসে। শক্ত খোলসের আবরণে বন্দি বন্যার যে কোমল একটা মন আছে, যে মন কিনা আজকাল তাহসানকে হারাতে ভয় পায়। তার ইমোশনাল কথায় বন্যা পড়ে যায়। তাহসান শাড়ি কিনে বন্যার বারান্দা দিয়ে শপিং ব্যাগ দিয়ে কর্তৃত্বের গলায় বলল, ছাদে ওকে? বন্যা আটকে উঠল। বাসার সবাই এখনো জেগে আছে, আমি কখনো ওনাদের সামনে শাড়ি পরে যেতে পারবো না। তাহসান কিছুক্ষণ ভেবে বলল। সবাই ঘুমোলে এসো। বন্যা নিচু গলায় ফিসফিস করে বলল, তাহলে রাত 12টার পরে। সমস্যা নেই। রাত 1টা, নিঝুম রাত। বন্যা অগোছালো শাড়ি হাতে দাঁড়িয়ে আছে। কোনোভাবে এই শাড়ি গায়ে পড়তে পারছে না। বিরক্তিতে মুখ অন্ধকার হয়ে আছে। হাতের শাড়ি বিছানায় ছুঁড়ে মেরে বলল, ফুরবাল, আমারে দিয়া এসব হইব না। তখন তাহসান ফোন দেয়। বন্যা কানে ধরতেই তাহসান কৌতুক করে বলল, আপু আজকে আপনার বিয়ে না, তাই কম সাজলেও হবে। বন্যা মাথা নাড়িয়ে বলল, আরে সাজবো কি, আমি তো শাড়িই পরতে পারছি না, না পরি। তাহসান কিছুক্ষণ চুপ থেকে বলল, একটু পেঁচিয়ে টেঁচিয়ে চলে আসো না, আমি তো। অগত্যা বন্যা আবারও শাড়ি হাতে নিয়ে পেঁচায়। এক হাতে কুচির জায়গা শক্ত করে ধরে আরেক হাতে দরজা বন্ধ করে ছাদে চলে যায়। তাহসান ছাদে বসেছিল, বন্যাকে দেখে কিছুক্ষণ মেরে তাকিয়ে থাকে। লাল পাড়ের সাদা শাড়ি পরা অবস্থা কি মিষ্টি লাগছে। বন্যা গুটি গুটি পায়ে এগিয়ে আসে, হাত দিয়ে শক্ত করে কুচি ধরে রেখেছে। তাহসান মুচকি হাসে। তার হাসি দেখে বন্যা রেগে যায়। হাসছেন কেন? তাহসান হেসে বলল, সুন্দর লাগছে তো। ঠিকঠাক পরতেই পারলাম না আর সুন্দর। আসলেই সুন্দর লাগছে, একদম বউ বউ। তাহসানের কথায় বন্যা খানিক লজ্জা পায়, মাথা ঘুরিয়ে আশপাশ তাকায়। তাহসান বলল, হাত দাও তো। কেন? তাহসান নিজের বন্যার হাত টেনে নিজের হাতে নিয়ে বলল। বেশি কথা বলে। তার হাত দুইটা রজনীগন্ধার মালা খুব যত্নের সাথে বন্যার হাতে পরিয়ে দেয়। তারপর বন্যার হাত দুটো নিজের গালে ঘষে নেয়। বন্যা চোখ বন্ধ করে হাতে ছোট দাড়ির সূক্ষ্ম খোঁচা টের পাচ্ছে, কিন্তু আশ্চর্যজনকভাবে একটু ব্যথা অনুভব না হয়ে ভালো লাগায় সারা মন দেহ পুলকিত হয়ে যায়। অনুভূতির ফোয়ারা ঝলকে ওঠে, অদ্ভুত কাঁপন টের পায়। তাহসান বন্যার হাতের উল্টো পিঠে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, তুমি খুবই মায়াবতী। বন্যা কিছু না বলে চুপচাপ তাকিয়ে থাকে। তাহসান বন্যার এলোমেলো চোখের দৃষ্টির দিকে তাকিয়ে বলল, এভাবে তাকিও না মায়াবতী। বন্যা হেসে ফেলে। শক্ত করে তাহসানের হাত আঁকড়ে ধরে বলল, আপনি যে এত রোমান্টিক এটা কখনোই বোঝা যায়নি। তাহসান বন্যাকে কাছে টানে, হাতের মুঠায় হাত দিয়ে বলল, প্রত্যেক পুরুষ রোমান্টিক কেউ প্রকাশ করে, কেউ করে না। আমার মনে হয় ব্যক্তিগত নারী ছাড়া অন্য কাউকে রোমান্টিকের পরিমাণ দেখানো উচিত না। তখনই আচমকা তাহসানের পাশে দাঁড়িয়ে থাকা বন্যার শাড়ি খুলে ছাদের ফ্লোরে পড়ে যায়। হতভম্ব চোখে বন্যার শাড়ির দিকে তাকিয়ে তাহসানের দিকে তাকায়। তাহসান লুটানো শাড়ির দিকে তাকিয়ে মিটিমিটি হাসে। বন্যা ঝটপট নিচু হয়ে শাড়ি হাতে তুলে নেয়। বলেছিলাম পারি না, এখন কি হবে? তাহসান ভেবে বলল, আচ্ছা আমি পরিয়ে দেই। অগত্যা বন্যা না চাইতেও রাজি হতে হয়। তাহসান কোনো রকম শাড়িটা গায়ে জড়াচ্ছে। সে না চাইতেও বন্যার নমনীয় নারী দেহের দিকে তাকিয়ে ফেলছে। স্নিগ্ধ দেহটা তাকে যেন টানছে। তাহসান চোখ বন্ধ করে নিজেকে সামলায়। এখন যদি যে একটু ভুল করে উল্টাপাল্টা কাজ করে ফেলে তো বন্যার কাছে ধর্ষক আর তার কাছে কোনো পার্থক্য থাকবে না। সে চোখ বন্ধ করে বন্যার হাতে কুচি দিয়ে বলল, দাও। বন্যা কুচি দেওয়ার পর মনে হলো শাড়ি পরানোর মতো কিছুটা হলেও হয়েছে। বন্যা তাহসানের প্রশংসা করে বলল, বাহ, আপনি তো আমার থেকেও ভালো পারেন। তাহসান বন্যার দিকে তাকিয়ে থাকে। তার দেহ মন উদ্দাম হয়ে আছে। শরীরে অনুভূতির সূক্ষ্ম আলোড়ন খুব টের পাচ্ছে। সে বন্যাকে বলল, বিয়ের পরে তুমি যখন শাড়ি পরবে সবসময় আমি পরিয়ে দেব। বন্যা খুশি হয়ে বলল, খুবই ভালো কথা। তাহসান বন্যার গালে হাত ছুঁয়ে বলল, আমার মিষ্টি চাঁদ। বন্যা কিছু বলে না। তাহসান বন্যার কাছে এসে হুট করে বন্যাকে পাঁচকোলা করে কোলে নেয়। ছাদের এ মাথা থেকে ও মাথা হাঁটতে হাঁটতে বুড়শালি গলায় গায়ে ওঠে, আমি হব রাত আর তুই হবি চাঁদ, জ্যোৎস্নাই ঘর আমাদের। তুই হলে রোদ, আমি রংধনু হই। ছিল সে শহর আমাদের, ভুলে যেতাম কোলাহল, বুঝে নিতাম সবই বল। ছিল রোজের চলাচল আমাদের। আমি হব রাত আর তুই হবি চাঁদ, জ্যোৎস্নাই ঘর আমাদের। বন্যা তাহসানের গলা আঁকড়ে ধরে। এই লোকটা খুবই ভয়ঙ্কর। তার মাঝে কেমন মাতাল মাতাল বিষয় রয়েছে। সে তাহসানের কানে মুখ দিয়ে ফিসফিস করে বলল, এত ভালোবাসা দিয়েন না প্লিজ, আমার খুব ভয় হয়। তাহসান বন্যার মতো করে ফিসফিস করে বলল, আমার তো ইচ্ছে করে সব আদর ভালোবাসা একসাথে সব তোমার পায়ে ঢেলে দিই আমার চাঁদ। বন্যা খিলখিল করে হাসে। তাহসানের কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলল, আপনি খুব দুষ্টু। তাহসান বন্যার হেলানো মুখের দিকে তাকিয়ে বলল, আমি মোটে দুষ্ট না, শুধুমাত্র
তোমার কাছে আসলে আমার যত দুষ্টামি করতে ইচ্ছে করে। বন্যা তাহসানের গালে হাত রাখে। বন্যার হাতের স্পর্শ পেয়ে তাহসান বন্যার দিকে তাকিয়ে থাকে। দুজনের চোখে ভালোবাসার মৃদু মিষ্টি কথার আদান প্রদান হয়। বন্যা আস্তে করে বলল, নামিয়ে দিন না। তাহসান মাথা নেড়ে বলল, কেন? এমনি। তাহসান বন্যাকে নামিয়ে দেয়। বন্যা আকাশে তারার দিকে তাকিয়ে থাকে। তার কেন জানে মনে হচ্ছে এই আকাশ ভরা তারা তাকে ভালোবাসার জন্য শুভকামনা জানাচ্ছে। বন্যা আর তাহসান ছাদের ফ্লোরে পিঠে পিঠ লাগিয়ে বসে। বন্যা পরম আবেশে চোখ বন্ধ করে রাখে। তাহসান বলল, বন্যা, বন্যা চোখ খুলে তারার মেলা দেখে। মিহি গলায় বলল, আজকের আকাশটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ, ভীষণ উজ্জ্বল। বন্যা সিরিয়াস গলায় বলল। তাহসান বলে, এই তোমাকে তারা দিয়ে একটা মালা বানিয়ে দেই। বন্যা শব্দ করে হাসে। পাগলের মতো কথাবার্তা। তোমাকে আমি পৃথিবীর সর্বোচ্চ সুখ এনে দেব। বন্যা তাহসানের মুখের দিকে তাকিয়ে বলল। যদি মিলন না হয় তো? তাহসান ভ্রু কুঁচকে বলল, মিলন হবে না কেন? আমাদের সম্পর্কটা অন্য সব সম্পর্কের মতো না। আপনি একজন শুদ্ধ পুরুষ আর আমি খারাপ। আপনার সাথে আমাকে কেউই মানতে চাইবে না, তাই সবসময় ভয় কাজ করে। তাহসান হেসে বলল, তুমি এসব নিয়ে চিন্তা করো নাকি? বললাম না যে ঝড়ই আসুক না কেন আমরা দুজন মিলে মোকাবেলা করব। বন্যার কণ্ঠে কেমন অসহায় শোনায়। সবাই কি করবে জানি না, কিন্তু আন্টি বোধহয় মানবে না। উনি যে আমাকে পছন্দ করে না সেটা আমি বুঝি। বন্যার কথায় তাহসান যেন কথা বলে না। তার আম্মু যে বন্যার পছন্দ করে না সেটা সেও জানে। তাহসান বন্যাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, সব সম্পর্কই প্রথমে কেউ মানে না, কিন্তু পরে সবাই মেনে নেয়। আম্মু রাজি হবে, দেখো। রাজি হলেই ভালো। তাহসান বন্যার মন খারাপ টের পায়। সে বন্যার মন খারাপ দূর করতে বলল, চাঁদের মুখে অমাবস্যা মানায় না, পূর্ণিমার আলোয় শোভা পায়। এই কথাটা তুমি জানো তো? বন্যা মাথা নেড়ে বলল, জানি। তাহলে আমার চাঁদের মুখে অমাবস্যার অন্ধকার কেন? বন্যা তাহসানের বলার ধরনে হেসে ফেলে। বন্যার মুখের দিকে তাকিয়ে তাহসান বলল, এইভাবেই হাসবে বন্যা। বন্যা তাহসানের চোখের দিকে তাকিয়ে থাকে, চোখের নজর সরায় না। তাহসান বলল, কি দেখো? আপনাকে শোনেন, আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা শুনি? আমাদের যেখানে বিয়ে হবে, আমাদের যেদিন বিয়ে হবে সেদিন সারা রাত আমি আপনাকে জড়িয়ে ধরে রাখবো। গভীর মুখ প্রেয়সীর মুখে এমন আহ্লাদী আবদার তাহসানের প্রত্যাশার বাইরে ছিল। সে যার পর নাই অবাক হয়, কিন্তু বন্যার সামনে তা প্রকাশ না করে বলল, তুমি যেমন চাইবে তেমনই হবে। প্রেমের মিষ্টি সময়গুলো যেন তুলোর মতো নিঃশব্দে উড়ে উড়ে যাচ্ছিল, যা কেউ টের পাচ্ছিল না। মাসের পর মাস কেটে যাচ্ছিল। তাহসান অবাক হয়ে ভাবছে, একটা মানুষ এতটা জড়িয়ে যাচ্ছে কি করে? এতটা শান্তি কেন এই মেয়েটার মাঝে? তার মনে হয় বন্যাবিহীন সে একদিনও বাঁচতে পারবে না। মেয়েটা যেন দিনকে দিন তার অক্সিজেনের মতো হয়ে যাচ্ছে। এক সন্ধ্যায় দুজন একসাথে বাসায় ফিরে। রিক্সা থেকে নেমে তাহসান আলগোছে বন্যাকে চুমু দেয়। সে ভেবেছিল অন্ধকারে কেউ এতটাও খেয়াল করবে না। বাসায় আসার পর বুঝতে পারে যে ইতিমধ্যে আগুন লেগে গেছে। হাফিয়া বেগম কেঁদে কেটে একাকার। তাহসান যতই তার আম্মুকে বোঝাতে যায় ততই তিনি রেগে যায়। হাফিয়া বেগম বলল, এই জন্যই তোকে এত কষ্ট করে মানুষ করেছিলাম। তাহসান সোফায় চুপ করে বসে আছে। তার সামনে মোবারক সাহেবও বসে আছে। বাবার সামনে এই প্রসঙ্গে কথা বলতে অস্বস্তি লাগছে। সে গম্ভীর গলায় বলল, আম্মু কি শুরু করলে? তার এই কথায় যেন আফিয়া বেগম আরো তেতে ওঠে। আমি কি শুরু করলাম? আর তুই যে ভরা রাস্তায় বন্যাকে চুমু দিলি, অসভ্যের সাথে চললে তো অসভ্য হবেই। মোবারক সাহেব ছেলের দিকে তাকিয়ে আছে। তাহসান কখনো ভাবেনি এমন বিশ্রী পরিস্থিতিতে পড়তে হবে। সে বলল, কি উল্টাপাল্টা বলছো? আমি যা দেখছি তাই বলছি। দেশে কি মেয়ের অভাব আর মেয়ে খুঁজে পাসনি? এসব কি বলছো? আফিয়া বেগম রেগে ফুপিয়ে ওঠে। আচ্ছা, কিছু না বললাম, এটা বল ওর সাথে তোর কিসের সম্পর্ক? তাহসান মাথা নিচু করে রাখে। আফিয়া বেগম আরো তেতে ওঠে। কিরে, কথা বল। মোবারক সাহেব ছেলের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তোমার আম্মু যা বলেছে তা কি সত্যি? তাহসান নিঃশব্দে নিঃশ্বাস ফেলে। সব প্রেমিক প্রেমিকার কাছে বোধহয় এই মুহূর্তটা দম বন্ধ করা কঠিন। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ, আমি বন্যাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। তাহসানের কথা শুনে আফিয়া বেগম আর মোবারক সাহেব দুজনেই অবাক হয়ে তাকিয়ে থাকে। আফিয়া বেগম মোবারক সাহেবের দিকে তাকিয়ে বলল, খুব তো ছেলে নিয়ে বড়াই করতে, এখন বলেছিলাম কিছু করো। মোবারক সাহেব ছেলের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, কতদিন ধরে তোমার সম্পর্কে? তাহসান বলল, প্রায় 10 মাস। আফিয়া বেগমের মাথা ঘুরে ওঠে। এতদিন উনি খুনাক্ষরেও টের পায়নি। এতদিন যা হয়েছে তা বাদ,
এসব চিন্তা মাথা থেকে নামিয়ে ফেলো। আস্তে আস্তে যেন তাহসানের লজ্জা কমছিল। সে তার বাবার সামনে সাবলীল গলায় বলল, বিয়ে করব। অসম্ভব। এমন নষ্ট মেয়েকে বিয়ে করে ছেলের বউ বানাতে আমি ইচ্ছুক না। বারবার একটা কথা বলবে না। বন্যা ইচ্ছাকৃতভাবে নষ্ট হয়নি। এই অসুস্থ সমাজ তাকে অপবাদ লাগিয়েছে। যাই হোক, আমি এই সম্পর্ক মানি না। তাহসান চিবিয়ে চিবিয়ে বলল, আমি জীবন কাটাবো, সম্পর্কটা আমাকেই মানতে দাও। আফিয়া বেগম রেগে মেগে বলল, আমি কালকে এই ফ্যামিলিকে বাসা থেকে বের করে দিব। তাহসান উঠে দাঁড়ায়, বাবার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আব্বু শুনে রাখুন, আমি বন্যাকেই বিয়ে করব। তাহসান আর সেখানে দাঁড়ায় না, হনহন করে রুমে চলে যায়। আফিয়া বেগম স্বামীর দিকে তাকিয়ে বলল, আমি এক্ষুনি ওই বাসায় যাব। মেয়ে যে লেলিয়ে দিয়েছে তা কি আর বুঝি না? আমার ছেলের বাড়ি আছে দেখেই হাত করেছে লোফি। রেনু বেগম আর ওনার স্বামী শফিক ইসলাম ড্রয়িং রুমে সোফায় বসে টিভি দেখছিলেন। একাধারে কলিং বেল বাজাতে দুজনে বিরক্ত। রেনু বেগম উঠে গেলেন, একটু আগেই তো বন্যা ফিরে এলো, এখন আবার কে এলো? দরজা খুলে দেখেন আফিয়া বেগম ক্ষিপ্ত দৃষ্টি মেলে ওনার দিকে তাকিয়ে আছে, পেছনে মোবারক সাহেব। রেনু বেগম মনে মনে আন্দাজ করলেন যে কিছু সমস্যা হয়েছে। উনি হাসার চেষ্টা করে বলল, কি ব্যাপার ভাবি? ওনার কথায় আফিয়া বেগম তেলে বেগুনে জ্বলে ওঠে। কি ব্যাপার? আপনার মেয়েকে জিজ্ঞাসা করেন কি ব্যাপার। উচ্চকণ্ঠে কথা শুনে শফিক ইসলাম এগিয়ে আসে। রেনু বেগম থমথমে খেয়ে বলল, বন্যা কি করেছে? বন্যা কি করেনি তা বলেন। আমার লক্ষ্মী ছেলেটার মাথা চিবি খেতেও দ্বিধা করেনি। শফিক ইসলাম গম্ভীর গলায় বলল, কি যাতা বলছেন? বন্যা এমন মেয়ে না। ওনার কথা শুনে যেন আফিয়া বেগম আরো বেশি রেগে যায়। যা তা বলছি? শুধু মেয়ে জন্ম দিলেই হয় না, কই যাচ্ছে কি করছে এসব ব্যাপারেও খেয়াল রাখতে হয়। এমনিতেই মেয়ে নষ্ট, তার উপর আমার ছেলেটার পিছনে লাগিয়ে দিয়েছেন। ওনার কথা শুনে রেনু বেগম আর শফিক ইসলাম দুজনেই হতভম্ব। এই মহিলা কি বলে, মাথা নষ্ট নাকি? ওনারা কেন ছেলের পেছনে মেয়েকে লাগাতে যাবে? রেনু বেগম এবার গম্ভীর গলায় বলল, একদমই উল্টাপাল্টা কথা বলবেন না। আমরা আমাদের মেয়ের আপনার ছেলের সাথে লাগিয়ে দিইনি। তা দেননি, কিন্তু বাড়িওয়ালা ছেড়ে দেখে লোভও সামলাতে পারেননি। শফিক ইসলাম অবাক হয়ে বলল, আপনি আমাদের বাড়ির লোভ দেখাচ্ছেন? তা দেখেই তো মেয়েকে নিয়ে দিয়ে আবার ছেলেটাকে অত পাগল বানিয়েছেন। কান্নায় রেনু বেগমের গলা রোধ হয়ে এলো, কিন্তু কান্না না করে বলল, ফালতু কথা বলবেন না, আমার মেয়ে এমন না। আফিয়া বেগম সামনের দিকে এগিয়ে এসে বলল, 100 বার বলবো, অসভ্য মেয়ে একটা। রেনু বেগম নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকে। মোবারক সাহেব আফিয়া বেগমের হাত ধরে বলল, চুপ করো, এভাবে সমাধান হবে না। এসব নিয়ে পরে কথা হবে। বাসায় চলো। স্বামীর কথায় আফিয়া গা করে না। কিসের পরে কথা হবে? এখনই যা বলার বলবো। এই অসভ্য মেয়ে নিয়ে আজকেই বাসা ছেড়ে চলে যাবেন। যদি না যান তা খারাপ হবে। এই কথা বলে আফিয়া হনহন করে চলে যায়। মোবারক সাহেব স্ত্রীর কথায় বেশ বিব্রত বোধ করে। শফিক ইসলাম আর রেনু বেগমের দিকে তাকিয়ে বলল, ওর কথায় কিছু মনে করবেন না ভাই, আসলে হুট করে এসব শুনে মাথা ঠিক নেই। উনি চলে যাওয়ার পর রেনু চুপচাপ ভেতরে আসে। বন্যা তার রুমের দরজায় ঠায় দাঁড়িয়ে আছে, চোখে হতবিহবল ভাষা। রেনু বেগম কোনোদিন না তাকিয়ে বন্যার দিকে এগিয়ে যায়। বন্যার সাথে যে তাহসানের কিছু হচ্ছে তা উনি আন্দাজ করেছিল। এমনকি বন্যা জিজ্ঞেসও করেছিল, কিন্তু বন্যা বলেছে তারা নাকি বন্ধু, এর বেশি কিছু না। মেয়ের এমন উড়নচণ্ডী ভাব রেনু বেগমও কখনো ভাবেনি বন্যা যে এমন কিছু করবে। বন্যা মাকে সামনে এগিয়ে আসতে দেখে কিছু বলতে চায়, তার আগে রেনু বেগম শরীর কাঁপিয়ে ভয়ানক এক থাপ্পড় দিয়ে দেয়। থাপ্পড় দিয়ে থামে না, বন্যার দুগালের সজোরে হাত দিয়ে চেপে ধরে বলল, এসব শোনানোর জন্যই বেঁচেছিলি? বন্যার চোখ উপচে পানি পড়ে, কথা বলার চেষ্টা করে। আম্মা, রেনু বেগম শব্দ করে কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে বলল, সেদিন মরে গেলি না কেন? মরে গেলে তো আজ এই দিন দেখতে হতো না। সারা জীবন আমাকে মানুষের কথা শোনানোর আয়োজন করতে তুই ব্যস্ত। তোর জন্ম দেওয়ায় আমার জন্য পাপ ছিল। আজকে এসব শোনার পর আমার মন চাচ্ছে আমি মরে যাই। বন্যা দুদিকে মাথা নেড়ে বলল, আম্মা এসব রেনু বেগম কড়া গলায় শাসিয়ে বলল, সব সত্যি বল, মিথ্যে বলবি না। বন্যার বুকে কেমন ধিম ধিম করে ভয় নেচে ওঠে, ভয়ে দম বন্ধ হয়ে আসে। কিন্তু এখন মিথ্যা বলা মানে ভালোবাসা অস্বীকার করা। কিন্তু যে একবার ভালোবাসার সুধা পান করে সে কি করে অস্বীকার করবে? সাহসী বন্যা মুহূর্তেই কেমন গা নড়ে চলে যায়। সে মাথা নিচু করে বলল, হ্যাঁ। তিনি আবারও বন্যাকে আঘাত করে, প্রচণ্ড শব্দ হয়। বন্যা দরজায় ছিটকে পড়ে। রেনু বেগমের হাত ধরে শফিক ইসলাম আটকে দেয়।
বন্যার গালে হাত দিয়ে হতবিহবল হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। শফিক ইসলাম বললেন, পাগল হয়ে গেলেন নাকি? রেনু বেগম চিৎকার করে কেঁদে কেঁদে বলল, তুমি বলো, এই মেয়ের জন্য কোন মানুষের কথা শুনেছি? যে পারে না সেও বলে, কিন্তু কারোর কোনো কথা গায়ে মাখিনি, কেননা আমার মেয়ে তো কোনো দোষ ছিল না। এখন এখন যে উনি এতগুলো কথা শুনিয়ে গেল, এই কথাগুলোর কি জবাব দেবে? আমাদের দিকে আঙ্গুল তুলতেও দ্বিধাবোধ করেনি। বন্যা বাবা মায়ের কষ্টটা বুঝতে পারছে। তাহসানের মা যে এমন করে বাসায় এসে অপমান করে যাবে সেটা সে ভাবেনি। আর অপমান করেছে তো করেছে, তার মা বাবাকেও করেছে, অথচ ওনারা এই ব্যাপারে জানতেনই না। বন্যা মায়ের কথায় ফুঁপিয়ে ওঠে, এলোমেলো চোখে এদিক ওদিক তাকায়। রেনু বেগম কিছু না বলে রুমে চলে যায়। শফিক সাহেব মায়ের কাছে আসে। বন্যা ওনার আপন মেয়ে না হলেও আপনের চেয়েও বেশি, কখনো কোনো আবদার অপূর্ণ রাখেনি। আফিয়া বেগমের এমন কথা শুনে ওনারও মাথা গরম হয়ে গিয়েছিল, কিন্তু রেনু শাসন করাতে আর কিছু বলেননি। বাবা মা দুজন একসাথে শাসন করা মানে ছেলেমেয়ের মনোভাব নষ্ট করা। কান্নারা তো বন্যার মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদিস না, রেগে আছে, পরে ঠিক হয়ে যাবে। উনি চলে যাওয়ার পরেও বন্যা পাথরের মতো নিথর হয়ে দাঁড়িয়ে থাকে। তারপর রুমে গিয়ে ফোন হাতে নেয়। এই সম্পর্কে আজকে রফা দফা করতে হবে। তাহসান রুম থেকে বেরিয়ে মা বাবা কাউকে পায় না। সদর দরজা হাট করে খুলে রাখা। দরজা খোলা দেখে সে বন্যাদের বাসার দিকে ছুটে যায়। সে ভাবেনি তার বাবা মা যে এখনই তাদের বাসায় যাবে, জানলে ফ্রেশ হতে যেত না। দুইতলায় এসে বাবা মাকে বিমর্ষ মুখে আসতে দেখে। সে মায়ের মুখের দিকে তাকে বোঝার চেষ্টা করে কি হয়েছে। আফিয়া বেগমের মুখ অন্ধকারে কালো ছায়া লিপটে আছে। তাহসানকে দেখে উনি বললেন, কোথায় যাচ্ছিস? তাহসান উত্তর না দিয়ে ফের প্রশ্ন করলো, তোমরা কোথায় গিয়েছিলে? আফিয়া বেগম শান্ত গলায় বললেন, শফিক সাহেবদের বাসা ছাড়ার ওয়ার্নিং দিয়ে এলাম। তাহসান হতবাক হয়ে বলল, পাগল নাকি বাবা তুমিও? তাহসানের কথা শোনার সময় ওনাদের নেই। পা চালিয়ে উপরে চলে গেছে। তাহসান সেখানেই দাঁড়িয়ে থাকে। একবার ভাবে বন্যাদের বাসা যাবে, গিয়ে জিজ্ঞেস করবে কি বলেছে। আবার ভাবে এখন গেলে সবাই খারাপ ভাববে, এর চেয়ে ভালো আগে জানতে হবে কি হয়েছে। তখনই ট্রাউজারের পকেটে রাখা মনটা তার স্বরে চেঁচিয়ে ওঠে। এমন সময় ফোন আসাতে তাহসান যার পর নাই বিরক্ত, কিন্তু স্ক্রিনে ভেসে ওঠা নাম্বার থেকে মুখের বিরক্তিভাব নিমেষে উদা হয়ে যায়। ফোন রিসিভ করে তাহসান বলল, হ্যালো। বন্যা কাট কাট গলায় জবাব দিল। ছাদে আসেন। বন্যার এরূপ কণ্ঠ শুনে তাহসান আর একবারই কিছু বলার সাহস পেল না। ছোট জবাবে বলল, আসছি। বন্যা ফোন কেটে নিঃশব্দে বাসা থেকে বেরিয়ে আসে। তাহসান চুপচাপ ছাদে উঠে আসে। কিছুক্ষণ আগে তার মা বাবা বন্যাদের বাসায় গিয়েছিল, এখন বন্যা ছাদে আসছে। তাহসানকে মনটা কেমন খারাপ খবরের আশঙ্কায় কেঁপে ওঠে। ছাদের কার্নিশে দাঁড়িয়ে রাতের অন্ধকার দেখে। আজকে রাতটা কেমন গা ছমছমে নীরব। সে দরজার কাছে গিয়ে লাইট জ্বালিয়ে দেয়। তারপর দরজার দিকে তাকিয়ে থেকে কখন বন্যা আসে। কিছুক্ষণ পর বন্যা আসে। তাহসানের সামনে দাঁড়িয়ে আছে, অথচ চোখের দৃষ্টি অন্যদিকে। তাহসান চুপচাপ বন্যাকে দেখছে। বন্যার গাল লাল লাল আঙুলের দাগ। গালের আঘাত স্পষ্ট হয়। বন্যার করুণ সময় তাহসানের চোখে ধরা দেয়। সে হাত বাড়িয়ে গাল ছুঁতে গেলে বন্যা পিছিয়ে যায়। মাথা নেড়ে না করে বলল, আমাদের থামা উচিত। তাহসান বন্যার কথার মানে বোঝে না। মানে গালে কি হয়েছে? বন্যা গালে হাত দিয়ে বলল, ভালোবাসার শাস্তি। তাহসানের চেহারা শক্ত হয়ে যায়। কে থাপ্পড় দিয়েছে? বন্যা তাহসানের কথার উত্তর দেয় না। সে বলল, আমাদের প্রেমের সম্পর্কে কার আগ্রহ বেশি ছিল? তাহসান বন্যার কান্না চেপে রাখা ঠোঁটের দিকে তাকিয়ে বলল, আমার। তাহলে আমাকে আমার ফ্যামিলির মানুষকে আপনার আম্মা এত অপমান করে কথা বললো কেন? বন্যা। তাহসান কথা শেষ করে আগেই বন্যা বলল, প্রেম তো করতে চাইনি, আপনি পাগল হয়ে আমাকে রাজি করিয়েছেন। আজকে ছুরিকাঘাতের ভয়েই কখনো নারীসুলভ আচরণ করতে চাইনি। আমি নিজেই জানি আমি নষ্ট। সেটা আপনার সাথে প্রেম করাতে আপনার মা চিৎকার করে বলে গেল। শুধু আমাকে বলে থামেনি, আমার বাবা মাকেও বলেছে। মানলাম আমি প্রেম করেছি, কিন্তু আমার বাবা মা কি করেছে? আম্মু কি কি বলেছে একটু খুলে বলো প্লিজ। কি বলবে আবার? আমরা যে লোভী ফ্যামিলির সেটাই বললো। আপনার বাড়ি থেকেই তো আমার বাবা মা আমার পেছনে আমাকে লেলিয়ে দিয়েছে। তাহসানের চোখ মুখ শক্ত হয়ে যায়। আমি কি কখনো তোমাকে এসব বলেছি? টাকা হলে এমন হাজারো বাসা পাওয়া যায়। প্রেম করেছি বলে বাসা থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়ার দরকার নেই। বন্যা কি বলছো এগুলো? আমি বলছি না, এগুলো আপনার মা বলেছে। আম্মুকে আমি বোঝাবো। বন্যা হেসে বলল, তার আর দরকার নেই। কান্না মুখে বন্যার হাসি দেখতে খুব অদ্ভুত লাগছে। তাহসান সেদিক তাকিয়ে বলল, কেন? আমি জানি আমার অতীত খারাপ,
আমি জানি আমি নষ্ট, কিন্তু আমি কিংবা আমার ফ্যামিলি লোভী নই। আমাদের যা সম্পর্ক ছিল তা আজকে থেকে শেষ, সব সম্পর্ক শেষ। আমার সাথে আপনি আর কোনো যোগাযোগ রাখতে চাইবেন না। আমরা আগামীকালই বাসা ছেড়ে দিচ্ছি। বন্যা আর দাঁড়ায় না, ক্ষিপ্ত গতিতে সিঁড়িতে পা রেখে নিচে নেমে যায়। তাফসান বন্যার প্রত্যেকটা কথা শুনে স্তব্ধ হয়ে থাকে। সব সম্পর্ক শেষ মানে? মেয়েটা কি পড়লে গেল? এই মেয়েটা তার কলিজা, সে কি তা জানে না? জানলে এ কথা বলার সাহস হলো কি করে? সব সম্পর্ক শেষ হওয়া মানে সে নিজে শেষ হয়ে যাওয়া, যা কখনোই হতে দেওয়া যাবে না। বন্যা চলে গেছে, সেটা ধাতস্থ বলে তাহসান সিঁড়ি দিয়ে বন্যার পেছনে ছুটে। প্রেমে বাধা তো আসবেই, তাই বলে পিছু হটতে হবে? বন্যাকে হারানোর ভয়ে তাহসানের বুকে উত্তাল ধেয়ে ওঠে। যে করে হোক বন্যাকে তার চাই, কিন্তু আটকাবে কি করে? তাহসান ছুটে গিয়ে দেখে বন্যা ইতিমধ্যেই 3 তলা চলে গেছে। সে পেছন থেকে কয়েকবার ডাকে, বন্যা শুনেও দাঁড়ায় না। তাহসান গিয়ে বন্যার পথ আগলে দাঁড়ায়। বন্যার চোখে তখনও পানির স্রোত। তার জন্য বাবা মা অনেক কথা শুনেছে বললে ভুল হবে, প্রতিনিয়ত শুনে আসছে। এখন আবার এই নতুন গল্পের কটু কথাগুলো শুনতে হচ্ছে। বন্যা নিজের প্রতি ঘৃণা হচ্ছে। সে কিভাবে পারলো বাবা মাকে আবারও নতুন কথা শোনারও রাস্তা বানিয়ে দিতে? সে তো জানতো তার অতীত কি, তারপর কেন পা বাড়ালো এই ভয়াবহ কঠিন রাস্তায়? মায়ের ছলছল চোখ বন্যার বুকে বর্ষার মতো বিঁধে আছে। তাহসানের ডাক শুনে তাকানোর ইচ্ছা হয় না। সব নষ্টের মূল এই ছেলে, আঠার মতো গায়ের সাথে লেগে প্রেম করেছে। বন্যা তো প্রেম করতে চায়নি, তাহলে তার কোনো সবটা দোষ হবে? তার বাবা মা কেন কথা শুনবে? তাহসান পদ আগলে দাঁড়ালে বন্যা চাপা গলায় হিসেসিয়ে বলল, সামনে থেকে সরে দাঁড়ান। তাহসান আকুর আবেদন করে বলল, আমার কথাটা শোনো প্লিজ। কোনো কথা শুনতে চাই না। এভাবে সমাধান হবে না, প্রেমে ঝড় আসবেই। তাই বলে সরে যাওয়া তো বুদ্ধিমানের কাজ না। বন্যা ফুঁসে উঠে বলল, আমার বাবা মা কি আপনার সাথে প্রেম করেছে? প্রেম করেছি আমি, কথা শোনালে আমাকে শোনাবে। কিন্তু আপনার আম্মা আমার বাবা মাকে অপমান করে গেছে। প্রেম কি একা একা করা যায়? প্রেম করতে ছেলে লাগে না? আমি তো আপনার সাথে প্রেম করেছি, তাহলে আমি কেন একা কথা শুনবো? আমার বাবা মা কেন মিথ্যা অপবাদ নিবে? মগের মুলুক পেয়েছেন নাকি? তাহসান ক্ষিপ্ত বন্যার দিকে তাকিয়ে থাকে, রাগে মুখে লাল আভা ছড়াচ্ছে। সে অনুনয় করে বলল, আমি আম্মুর সাথে কথা বলে সব সমস্যার সমাধান করে নেব। তুমি প্লিজ উল্টাপাল্টা কিছু বলো না। বলবো না মানে 100 বার বলবো। আজকে থেকে আমাদের। বন্যা কথা শেষ করার আগে তাহসান তাকে থামিয়ে দেয়। তুমি আমার হৃদয়, বন্যা। আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না। বন্যার বুকে শীতল বাতাস বয়। এই ছেলেটার কাছে শক্ত আবরণ মেখে থাকা বড়ই দুষ্কর। সে বলল, ভালোবাসলে তাকে প্রাপ্য সম্মান দিয়ে রাখতে হয়, তা শিখুন। আমাকে যদি ভালোই বাসেন তো মর্যাদা দিয়ে নিজের করে নিন। আমি এমনভাবে আপনার হতে চাই যেন কেউ অপবাদ দিতে না পারে। বন্যার কথা শুনে তাহসান মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মুখে বলল, হাত ধরেছি এত সহজে ছেড়ে দেওয়ার জন্য নাকি? তুমি শুধু শক্ত থেকো, আমি বাকিটা সামলে নেব। বন্যা মাথা নাড়িয়ে চলে যায়। তাহসান সাথে হাঁটতে হাঁটতে বলল, আর একটু থাকো। বন্যা তাহসানের শান্ত চোখ দুটোর দিকে তাকায় আর বলে, মা জানতে পারলে আরো খারাপ হবে। তাহসান বন্যার হাত ধরে হাঁটা থামায়। গালের দাগে হাত ছুঁয়ে বলল, সব আঘাত আমার হোক। বন্যা গাল থেকে হাত ছুড়িয়ে দেয়। মুখে বলল, ছেলেদের আঘাত করা হয় না, আঘাত করা হয় মেয়েদের। তাহসান আলতো করে হাত ধরে বলল, ভালোবাসি। বন্যা তর্ক করে না, স্বেচ্ছায় তাহসানের ডাকে সাড়া দেয়। ঠোঁট অল্প নাড়িয়ে সায় দিয়ে বলল, আমিও ভালোবাসি। এই কথাই থেকো। আমার হাত ছেড়ে এক মুহূর্তের জন্য অন্যদিকে যাবে না, তাহলে আমি তাণ্ডব বসিয়ে দেব। তারপর বন্যা চুপচাপ বাসায় চলে যায়। সবাই তখন খাবার খাওয়া প্রায় শেষ। বন্যা গিয়ে খেতে বসলো। রেনু বেগম মেয়ের দিকে তাকায়। তখন থাপ্পড় মেরে উনি নিজে কষ্ট পেয়েছেন। বাবাহারা মেয়েকে আঘাত দিতে 10 বার ভাবেন। এখন তাহসানের সাথে দেখা করে এসেছে বুঝতে পেরেও চুপ থাকলেন। উনি কড়া গলায় বললেন, কালকেই এই বাসা ছেড়ে দেব। বাসা ছাড়ার আগে আর কোনো ঘটনা ঘটিও না। বন্যা মাথা নাড়ে। রেনু ভ্রুকুটি করে জিজ্ঞেস করলো, তাহসানের সাথে দেখা করতে গিয়েছিলি? হ্যাঁ। তাহসানের সাথে সব যোগাযোগ বন্ধ করে দে। এতটাও ফেলানো হয়নি যে কোনো ছেলের পিছনে ঘুরে বিয়ে করতে হবে। বন্যা তপ্ত শ্বাস ফেলে বলল, তাহসান মানিয়ে ফেলবো সবাইকে। ইতিমধ্যে সবার খাওয়া শেষ। রেনু বেগম সবার প্লেট একসাথে করতে করতে বলল, মানলেও কি, ওর মা তোকে একটু পছন্দ করে না। আর শাশুড়ি অপছন্দে বিয়ে হলে সংসার কখনো সুখ হয় না। বলতে বলতে রেনু বেগমের গলা কেঁপে ওঠে। বন্যা মায়ের সব খেয়াল করছে। মা নিঃসন্দেহে তার ভালো চায়, কিন্তু সেও তো জানে তাহসান তাকে কতটা চায়। সে তাহসানের পক্ষ নিয়ে বলল, মা, তাহসান আমাকে বিয়ে করবে, আর কাউকে খারাপ কথা বলার সুযোগ দেবে না। রেনু বেগম মেয়ের মুখের দিকে তাকায়। ছেলেরা বিয়ের আগে এসব বলে, কিন্তু বিয়ের পর
দেখা যায় কাহিনী উল্টো হয়ে গেছে। বন্যা প্রতিবাদ করে বলল। তাহসান এমন না, সে আমাকে ভালোবাসে। রেনু বেগম মেয়ের মুখের দিকে তাকায়। সে কি সেই বন্যা যে ছেলের সহ্য করতে পারতো না? ভালোবাসা বিয়ে এসবের কথা শুনলে রেগে যেত। বন্যার বিস্তর পরিবর্তনে উনি অবাক হয়। তাহসান বাসায় গিয়ে দেখে তার আব্বু আম্মু ড্রয়িং রুমে চুপচাপ বসে কিসের জন্য অপেক্ষায় আছে। কে কাছে যাওয়াতে সবাই নড়ে চড়ে বসে, যেন তার জন্য এই দীর্ঘ অপেক্ষা। আফিয়া বেগম তীব্র দৃষ্টি নিক্ষেপ করে তার দিকে তাকিয়ে আছে। সে লজ্জা পেল না, বরং মায়ের সামনে সোফায় বসে বলল। কি? আফিয়া বেগম ছেলের প্রশ্নে থতমত খেয়ে যায়। কি? বন্যার বাসায় গিয়ে কি বলেছ শুনি, বলো। যা বলার বলেছি, তোকে কৈফিয়ত দিতে হবে না। আম্মু শোনো, বন্যাকে আমি ভালোবাসি। বিয়ে করলে বন্যাকেই করব। আফিয়া বেগম ওনার স্বামী মোবারক সাহেবের দিকে তাকালেন। মোবারক সাহেব স্থির চোখে তাকিয়ে আছে। আফিয়া বেগম বললেন, বাবা মায়ের অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করিস না? তাহসান মায়ের দিকে তাকিয়ে চোখে চোখ রাখে বলল। অনুমতির প্রয়োজন মনে করছি বলেই তো জিজ্ঞেস করছি। আফিয়া বেগম চিৎকার করে বলল, ওই নষ্ট মেয়েকে আমি মানি না। সমাজ কি বলবে? তুই কি এই সামান্য ব্যাপারগুলোও বুঝিস না? থুরাই কেয়ার সমাজের। আমি খুশি থাকলেই হলো, সমাজ দিয়ে কি করব। আফিয়া বেগম চিৎকার বন্ধ করে না, গলা বাড়ির সমান তালে বলল, তোমার সমাজ না লাগলেও আমাদের লাগবে। একটা ধর্ষিতাকে বউ হিসেবে মানা যায় না। বারবার ধর্ষিতা বলবে না। বন্যা খুব ভালো মেয়ে। কত ভালো মেয়ে তো এই পাড়ায় সবাই জানে। ছেলেদের মতো চলাফেরা, মুখে অকথ্য ভাষা, দেখতেও কি বিশ্রী। বন্যা নামে কটু কথাগুলো শুনতে তাহসানের ভালো লাগে না। সে বলল, তোমার চোখে ভালো না লাগলেও আমার চোখে ভালো লাগে। আফিয়া বেগম অনুরোধ করে বলল, তোকে এর চেয়ে ভালো মেয়ে দেখে বিয়ে করাবো। এসব পাগলামি বন্ধ কর, কয়েকদিনেই ভুলে যেতে পারবি। তাহসান হেসে বলল, এর চেয়ে ভালো মেয়ে চাই না আম্মু, আমার বন্যাকেই চাই। আফিয়া বেগম স্বামীর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল। তুমি কিছু বলছো না কেন? তাহিয়া ভয়ে ভয়ে বলল, আম্মু, বন্যা আপু তো ভালো মেয়ে, মানতে সমস্যা কি? মেয়ের কথায় আফিয়া বেগম আরো রেগে যায়। ছোট মানুষ ছোট মানুষের মতো থাকো, বেশি পাকনামি করতে যেও না। মোবারক সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে বলল, শান্ত হও আফিয়া, ছেলে মেয়েদের পছন্দও তো ভাবতে হবে। স্বামীর কথায় আফিয়া বেগমের মুখ আরো অন্ধকার হয়ে যায়। কোনো ভাবাভাবি নেই, কালকেই ওরা বাসা ছেড়ে দেবে। তাহসান চিবিয়ে চিবিয়ে বলল, বাসা ছেড়ে দেবে কেন? ওরা যদি এই বাসা ছেড়ে দেয় তাহলে আমিও আর এই অহংকারী বাসায় থাকবো না। তাহসান, বেশি বাড়াবাড়ি করছিস না? তাহসানের রাগে শরীর কাঁপছে, চোখে পানি টলমল। কথা বলতে গিয়ে খেয়াল হলো গলা শুকিয়ে গেছে। বাড়াবাড়ি করলে বাড়াবাড়ি। আব্বু কেন বুঝেন না? বন্যা আমার শান্তি। আমি বিয়ে করলে বন্যাকেই করব। ভুল করেও ওদের বাসা থেকে বের করতে যাবেন না, এতে বিপরীত হবে। তাহসানের শেষের কথাগুলো জড়ানো শোনা গেল। কথাগুলো বলে সে রুমে চলে যায়। ভাইয়ের চোখে পানি দেখে তাহিয়া নিজেও কেঁদে দেয়। মেয়ের দিকে তাকে কঠিন গলা বলল, এক ছেলে নিয়ে খুবই অহংকার তোমার, তাই না? যা শুরু করেছো, ওই ছেলে হারালে বুঝবে। আফিয়া বেগম ফ্যাচ ফ্যাচ করে কেঁদে উঠল। তারপর বলল, তুমিও কি চুপ করে থাকবে? আমি এই মেয়েকে মেনে নিতে পারবো না। মোবারক সাহেব স্ত্রীর দিকে তাকিয়ে রাগী গলায় বলল, মহিলা মানুষের এই এক ঝামেলা, বুঝে কম লাফায় বেশি। ছেলে মেয়ে ছোট নেই যে তোমার কথা শুনবে। আফিয়া বেগম থামে না। না শুনলে না শুনবে, তোমার ছেলে মরে গেলেও আমি রাজি হব না। পরের দিন আফিয়া বেগম কিছুক্ষণ পরে পরে নিচতলায় উকিঝুঁকি মেরে দেখছেন বন্যা বাসা ছাড়লো কিনা। কিন্তু রাত 10টার পরে যখন বাসার সামনে কোনো ট্রাক এসে থামলো না, তখন উনি আর ধৈর্য ধরতে পারলেন না। স্বামীর কাছে ছুটে গিয়ে বলল, ওরা তো বাসা ছাড়লো না, এখন কি করব? মোবারক সাহেব স্ত্রীর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। তারপর রয়েছে বলল, বললেই তো বাসা ছাড়া যায় না, সময় লাগে। এই সময় লাগার মাঝে যদি আবার কিছু হয়ে যায়? তুমি এত জাজমেন্টাল কেন? ভালো কিছু ভাবতে পারো না? তাহসান তার পছন্দের কথা আমাদের জানিয়েছে। এখন যদি এমন হতো একেবারে বিয়ে করে এসে জানাতো, তখন কি করতে? আফিয়া বেগম মুখ অন্ধকার করে বলল, তুমি বন্যার পক্ষ নিচ্ছ? নিচ্ছি। বন্যা ভালো মেয়ে, আমার সমস্যা নেই। তাছাড়া মেয়েকে যেহেতু ছেলে পছন্দ করে ফেলেছে, কোনো আপত্তি থাকার কথা না। আমার আপত্তি আছে। তাহসান পিছন থেকে এসে মাকে জড়িয়ে ধরে। আজ সারাদিন বন্যা তার সাথে কথা বলেনি। এইটুকু সময় বুকে কেমন অশান্তির মাতাল বাতাস ছুটি ছুটি করে হয়েছে। সারা জীবন থাকবে না ভাবলে কেমন লাগে? যেভাবে হোক মাকে মানাতে হবে। আফিয়া বেগম ছেলের কাছ থেকে নিজেকে ছাড়ায় না, গাল ফুলে বলল, আহ্লাদ করছিস কেন? মায়ের কথা আর দাম আছে নাকি? তাহসান নরম স্বরে বলল, তোমাকে আমি কতটা ভালোবাসি তোমার ধারণা আছে? ভালোবাসলে মায়ের কথা মেনে চলতি।
আম্মু, বন্যা ভালো মেয়ে, তুমি দেখো ওর মতো করে আমাকে আর কেউ ভালো রাখতে পারবে না। আফিয়া বেগমের মন নরম হয় না। উনি কঠিন গলায় বলল, এত কথা জানি না, ওরা বাসা ছেড়ে যাওয়ার পরেই আমি তোর বিয়ে দিয়ে দেবো, এরপর দেখবি সব ভুলে যাবি। তাহসান মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। তার কি একটু মায়া লাগছে না? তাহসানের আবদার, ভালো লাগার কি কোনো দাম নেই? সে তার মাকে ছেড়ে দেয়। গলার স্বর হয় রুক্ষ। বাসা ছেড়ে দিলে আমিও থাকবো না এই বাসায়। আফিয়া বেগম তেরা গলায় বলল, না থাকলে বেরিয়ে যাবি, তোর মতো ছেলে লাগবে না। তাহসান তার বাবার দিকে তাকিয়ে বলল, আব্বু, আপনি কিছু বলবেন না? মোবারক সাহেব ঠান্ডা গলায় বলল, তোমরা এমন পাগলামি করছো কেন? আফিয়া বেগম খনখন করে বলল, পাগলামি করছি? এই বেয়াদব মেয়েটার জন্য তোমার ছেলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেয়। তাহসান মাথা নেড়ে বলল, হুমকি না, সত্যি আমি এই বাসায় থাকবো না। আফিয়া বেগম মাথা নেড়ে ইশারা করে বলল, যা এক্ষুনি বেরিয়ে যা। তাহসান হনহন করে নিজের রুমের দিকে যায় আর বলে, আচ্ছা। তাহসান ঠিক ব্যাগ গুছিয়ে নেয়। নিঃশব্দে সব গুছিয়ে বেরিয়ে দেখে আফিয়া বেগম দাঁড়িয়ে কাঁদছে। তাহসান মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, যাচ্ছি। আফিয়া বেগম ছুটে এসে বলল, কই যাচ্ছিস? তাহসান কথা বলে না। আফিয়া বেগম ছেলেকে জড়িয়ে ধরে। ওনার একটা মাত্র ছেলে। এই ছেলে যদি চলে যায় উনি নির্ঘাত মরে যাবেন। রাগের মাথায় বাড়ি ছাড়তে বলল আফিয়া বেগম কখনোই চায় না ছেলে বাড়ি ছাড়ুক। তাহসান মায়ের কান্নার সুযোগ বুঝে নরম গলায় বলল, বন্যা ভালো মেয়ে আম্মু, মেয়েটাকে আপন করতে দাও প্লিজ। এত কিছুর পরও যখন ছেলের মুখ থেকে বন্যার নাম শুনল না, আফিয়া বেগম চুপ করে থাকে। তাহসান মায়ের মাথায় হাত বুলিয়ে বলল, ও দেখতে রাগী মনে হলো, আদতে মেয়েটা লক্ষ্মী একটা মেয়ে। প্লিজ আম্মু, রাজি হয়ে যাও। আফিয়া বেগম মাথা নেড়ে সায় দেয়, কিন্তু গলার স্বর যত সম্ভব গম্ভীর গলায় বলল, রুমে যা, সকালে কথা বলবো। এটা বলে উনি রুমে চলে যায়। যদিও আফিয়া বেগম সরাসরি কিছু বলেনি, তারপরও তাহসানের বুকে খুশির লাড্ডু ফুটে। সে মনে মনে আরো কঠিন কঠিন সিদ্ধান্ত নেয়। মাকে ইমোশনাল ভাবে আটকে কোনোভাবে বিয়েটা করতে পারলেই হলো খেলাফতে। সে রুমে গিয়ে কোলবালিশ জড়িয়ে শুয়ে আছে। মনে মনে ভাবে, ইস, এই কোলবালিশটা কয়দিন পর বন্যা হয়ে যাবে। ভাবতেই মাথা যন্ত্রণা করার মতো সুখ অনুভূত হচ্ছে। ভোর সকালে মোবারক সাহেব নিচতলায় গিয়ে বন্যার বাবার সাথে কথা বলতে গেল। ওনার কাছে বন্যাকে খারাপ লাগে না। ছেলে যদি পছন্দ করে থাকে তাহলে এতে কথার প্রয়োজন মনে করবে না। ছেলে সংসার করবে। সেই যদি অতীত না ঘাটাতে চায় তাহলে ওনারা একবারই কিছু করতে যাবে কেন? সেদিন আফিয়া বেগম বন্যার ফ্যামিলির সাথে যা আচরণ করেছে তাতে করে ওনারা আর এই বাসায় থাকবে বলে মনে হবে না। এই মুহূর্তে ওনারা যদি বাসা ছেড়ে দেয় তাহলে আগুন আরও লাগবে, বই কমবে না। তাই উনি সিদ্ধান্ত নিয়েছেন যে তাহসান আর বন্যার মতামতে গুরুত্ব দিবেন, তাদের ভালো লাগাকে সম্মান দিয়ে স্বীকৃতি দিবেন। মহিলাদের কথা না নেচে উনি ভোর হতেই নিচে চলে গেছে। কলিং বেল দিয়ে মনের কথাগুলো আরেকবার ঝটপট সাজিয়ে ফেলেন। দরজা খুলে মোবারক সাহেব দেখে রেনু বেগম চুপসে যায়। ওনার মনের ভাব মোবারক সাহেব আবারও কথা শোনাতে এসেছে। ভাই সাহেব, আপনার ভাই এখনই বাসায় খুঁজতে যাবে। কালকে সারাদিন খুঁজেও মন মতো হয়নি। একটা দিন সময় দিন, এত আসবাবপত্র নিয়ে যেতে একটু টাইম লাগবে। রেনু বেগমের কাঁচামাচা মুখের দিকে তাকিয়ে মোবারক সাহেব মুচকি হাসেন। তারপর আস্তে করে রেনু বেগমকে পাশ কাটিয়ে বাসায় ঢুকে পড়েন। বন্যা এতক্ষণ ড্রয়িং রুমে দাঁড়িয়ে কান খাড়া করে মোবারক সাহেবের কথা শুনছিলেন। ওনাকে ভেতরে আসতে দেখে সে রুমে চলে যায়। মোবারক সাহেব সোফায় বসতে বসতে বলেন, বাসা ছেড়ে দেবে নাকি? রেনু বেগম কিছু বলার আগে শফিক শাহ ইসলাম আসেন। আয়েশ করে বসতে বসতে বলেন, না ছেড়ে উপায় আছে কি? আপনারাই তো ছাড়তে বলে গেলেন। মোবারক সাহেব কিছুক্ষণ চুপ থেকে বলল, ওর কথা ধরে লাভ নেই। আমাদের উচিত ছেলেমেয়েদের সুখের কথা ভাবা। তারা যেহেতু নিজেরা পছন্দ করেই ফেলেছে, আমাদের উচিত মান সম্মান রেখে মিল করিয়ে দেওয়া। রেনু বেগম বলল, ভাবির যা মনোভাব দেখলাম, আমি চাই না আমার মেয়ে শাশুড়ির অমতে তার সংসার যাক। মোবারক সাহেব মাথা নেড়ে সম্মতি দিয়ে বলল, তা ঠিক, কিন্তু আমাদের মনে হয় আফিয়াও মেনে নেবে। একটু সময় লাগবে, এই যা। রেনু গম্ভীর গলায় বলল, মানবে? মানলে তো আপনার সাথে আসতো, আসেনি যে। মোবারক সাহেব শান্ত গলা বলল, আসবে একদিন, আয়োজন করে এসে বন্যাকে নিয়ে যাব। সারাটা দিন আফিয়া বেগম তাহসানের সাথে কথা বলল না, এমনকি দেখেও চোখ তুলে তাকালো না। তাহসান মায়ের এই নিশ্চপতা দেখে গম্ভীর হয়ে চলাফেরা করলো। সারাদিন কিছু খেলো না। ছেলে যে উপর সেটা আফিয়া বেগমের দৃষ্টি এড়ায়নি। সারাদিন কিছু না বলেও রাতে আর চুপ করে থাকতে পারলো না। তাহসানের রুমে গিয়ে গম্ভীর গলায় তাহসানকে ডাকে। সারাদিন না খেয়ে অনশন করে কি বিয়ে করতে চাস? তাহসান মায়ের হাঁটুতে মাথা রেখে গলার স্বর যত সম্ভব কান্না কান্না ভাব এনে বলল, বন্যাকে বিয়ে না করালে মরেও যেতে পারি। আফিয়া বেগম তাচ্ছিল্য করে বলল, বাহ, 2 দিনের বন্যাকে পেয়ে এত বছরের বাবা মাকে ভুলে যাবি?
তাহসান মায়ের গালে হাত রেখে বলল, বাবা মা তো বাবা মায়ের জায়গায়, আর ভালোবাসার মানুষটা হলো মানসিক শান্তি। দুটোই সম্পূর্ণ আলাদা ব্যাপার। আফিয়া বেগম দরজার দিকে তাকিয়ে দেখে ওনার স্বামী মোবারক সাহেব দরজার কাছে এসে দাঁড়িয়েছেন। সারাদিন উনি এই ব্যাপারটা বুঝিয়েছেন। আফিয়া বেগম কিছুটা নরম হলেও মনে যে খচখচ আছে সেটা সম্পূর্ণ গেল না। একমাত্র ছেলে যদি উল্টাপাল্টা কোনো কিছু করে ফেলে তাহলে? আফিয়া বেগম মনের সাথে যুদ্ধ করে তাহসানকেই জিতিয়ে দিলেন। যাকে ইচ্ছে বিয়ে করুক, ওনার ছেলে ওনার সামনে হেসে গেলে থাকলে হলো। স্বামীর দিকে তাকিয়ে বলল, বন্যাদের বাসায় বলে দাও, তাদের যদি কোনো আপত্তি না থাকে আমরা কালকে সন্ধ্যায় এঙ্গেজমেন্ট করতে যাব। মোবারক সাহেব গম্ভীর গলায় বলল, আমি একা বললে হবে কেন? ওনার মেয়ে বিয়ে দেবে, শাশুড়ি হলো ঘরের প্রধান। শাশুড়ি যদি না হয় তাহলে বুঝবে তুমি রাজি না। অগত্যা আফিয়া বেগমও বন্যাদের বাসায় যায়। মোবারক সাহেব খালি হাতে যেতে নারাজ। শুভ কাজ শুভ কথা, মিষ্টি না হলে চলবে? মিষ্টি এনে স্ত্রী সমেত বন্যাদের বাসায় যায়। আফিয়া বেগমকে দেখে সবাই অবাক। বন্যা ভয়ে রুমে বসে আছে। আফিয়া বেগম সবাইকে চমকে দিয়ে বলল, আপনারা চাইলে আপনাদের বাড়ির মেয়ে আমার ঘরে নিয়ে যেতে চাই। রেনু অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছে। ওনার চোখের ভাষা দেখে আফিয়া বেগম বললেন, আসলে সেদিন হঠাৎ করে এসব শুনে মাথা ঠিক ছিল না। আমি চাই আগের কথা মন না রেখে আমরা সামনের দিকে যাব, ছেলে মেয়ের মঙ্গল কামনা করব। সবাই ওনার কথা শুনে সন্তুষ্ট হয়। তাহসান যেহেতু ভালো ছেলে, চেনাশোনা আছে, বন্যার পরিবারও অমত করলো না। ঠিক করা হয় আগামীকাল এঙ্গেজমেন্ট করা হবে। আল্লাহ চাইলে আগামী শুক্রবার বিয়ে। বন্যা আর তাহসান পাশাপাশি বসে আছে। আজকে আর কোনো লুকোচুরি নেই। আজকে প্রকাশ্যে দুজন পাশাপাশি বসে আছে। বন্যা আর চোখে তাহসানের দিকে তাকায়। সাদা পাঞ্জাবি দিয়ে ছেলেটাকে কি সুন্দর লাগছে। বন্যার চোখ মুখ মুগ্ধতায় ছেয়ে যায়। এই পুরুষটা তার একান্তই তার। এই যে কিছুক্ষণ আগে সে তার নামের আংটিটি পরিয়ে দিয়েছে। বন্যা চারপাশে কে আছে কিংবা কে কি বলছে এসব কথায় তার মনোযোগ নেই। তার সম্পূর্ণ মনোযোগ তাহসানের গা থেকে ভুরভুর করে ভেসে আসা পারফিউমের ঘ্রাণে। সে নিঃশব্দে শ্বাস টেনে ফুসফুস ভর্তি করায় ব্যস্ত। বন্যার মনে হলো সে খুব ভাগ্যবতী। ভাগ্যবতী না হলে তাহসানের মতো এমন লোককে ছেড়ে সে পাবে কেন? লাজ লজ্জা ভুলে বন্যা তাহসানের দিকে তাকিয়ে থাকে। তাহসান সারাদিন ছটফট করে কাটিয়েছে। বন্যা ফোনে কথা বলেনি, বলেছে ভীষণ কাজ, কথা বলা যাবে না। তাহসান বন্যার কথায় সায় দিলেও মনে মনে খুব চেয়েছিল বন্যা কথা বলুক, কিন্তু তার তৃষ্ণার্ত মন উপর যেন বন্যা সারাদিন ফোন দেয়নি। সন্ধ্যা 8টায় তারা সবাই বন্যাদের বাসা যায়। তাহসান উত্তেজনায় ছটফট করছে। বাবা মা যে এত সহজে মেনে নেবে তা সে কল্পনাও করেনি। বন্যাকে একেবারে নিজের করে পাওয়ার খুশিতে মনটা ফুরফুরে লাগছে। বন্যাকে যখন সে আংটি পরিয়ে দিচ্ছিল তখন তার মনে হচ্ছিল বন্যা অর্ধেক তার হয়ে গেছে। হালকা হলুদ জামদানিতে বন্যাকে হলুদিয়া পাখির মতোই মিষ্টি দেখাচ্ছিল। তাহসান ভদ্রতা বজায় রাখতে সবার সাথে কথা বললেও বারবার চোখের দৃষ্টি ঘুরে ফিরে বন্যার মাঝে এসে আটকাচ্ছে। বন্যাও যে তাকে দেখছে এটা বেশ বুঝতে পারছে। সবার অগোচরে তাহসান বন্যার হাত ধরে বৃদ্ধাঙ্গুলি দ্বারা ঘষে চোখ টিপে ফিসফিস করে বলল, এত সুন্দর লাগছে কেন? মেরে ফেলার পায়তারা করছো নাকি? বন্যা উত্তরে কিছু বলে না, শুধু মুচকি হাসে। আজকে আসলে তাকে সুন্দর লাগছে। শাড়ি পরতে না পারা বন্যাকে রেনু বেগম খুব পরিপাটি করে রেডি করে দিয়েছেন। বন্যাকে আজ খুব স্নিগ্ধ লাগছে। অপার সৌন্দর্যে যেন চোখ ফেরানোই যাচ্ছে না। আফিয়া বেগম নিজেও বন্যাকে এই রূপে দেখে অবাক। কখনো কল্পনাও করেনি ছেলেমি করা মেয়েটা এত সুন্দর। সবার খাওয়া দাওয়া শেষ হলে আগামী শুক্রবার বিয়ের তারিখ ঠিক করে মোবারক সাহেব পরিবার সমেত বাসায় ফিরে আসে। ভালোবাসাগুলো পূর্ণতার পথে উল্কা পিণ্ডের গতিতে চলে যায়। বন্যা তাহসানকে ফোন করেনি, গায়ের শাড়িও পাল্টায়নি। সবাই শুয়ে পড়লে আস্তে করে ছাদে উঠে আসে। প্রিয় পুরুষকে কাছে পাওয়ার আনন্দে মনটা নেচে নেচে নিজের উচ্ছ্বাস জানাচ্ছে। এখন তাহসানকে ফোন করলে পাগলটা একচোটে ছাদে চলে আসবে, কিন্তু বন্যা ফোন করেনি। থাক কিছুটা সময় একা। ছাদে ওঠার সাথে সাথে নির্মল ঠান্ডা বাতাস বন্যার গা ছুঁয়ে যায়। জুতা জোড়া একপাশে খুলে রেখে খালি পায়ে সামনে এগিয়ে যায়। চাঁদের দিকে তাকিয়ে হাসে। হাসিটা ভালোবাসার পূর্ণতা। জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে তাহসান। এই ছেলেটা তার জীবনে আসার পর জীবনের ছন্দ পাল্টে গেছে, রঙিন হয়ে ছড়িয়ে গেছে চারপাশ। পূর্ণিমা চাঁদের দিকে তাকিয়ে মনে হলো তাহসান তাকে চাঁদ বলে। তার মন বলল তাহসানকে ছাড়াই ভরা জ্যোৎস্না গায়ে মাখা অন্যায়। বন্যা এই অন্যায় করতেই পারবে না। হঠাৎ করেই সে তাহসানকে ভীষণ মিস করছে। হাতের মুঠায় শক্ত করে ধরে রাখা মোবাইলের দিকে তাকায়। উদ্দেশ্য তাহসানকে ফোন করে ছাদে আসতে বলা, কিন্তু ফোন হাতে নিয়ে ভ্রুজোড়া কুঁচকে যায়।
তাহসানের নাম্বার থেকে 15টা মিসড কল। ফোন সাইলেন্ট ছিল বিধায় শুনতেই পায়নি। বন্যা কল ব্যাক করার আগেই আবারও ফোন আসে। চিন্তিত মুখে রিসিভ করার পরে তাহসানের কাতর গলার স্বর শুনতে পায়। আমার বউ কি খুব ব্যস্ত? একটু ছাদে আসা যাবে? আমি একটু মন ভরে দেখব। বন্যা পিক করে হেসে বলে, আমি ছাদেই। তাহসান কিছু না বলে ফট করে ফোন কেটে দেয়। মিনিট 2 পরে ছাদের সিঁড়িতে ধূপধাপ শব্দ শোনা যায়। বন্যার মুখে সুখের হাসির রেশ ওঠে। মাথা ঘুরে তাকানোর আগে তাহসান পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। তাহসানের গায়ে মিষ্টি গানে বন্যার গা শিরশির করে ওঠে। মাথাটা তাহসানের বুকে ঠেকিয়ে বলল, আপনাকে খুব ভালোবাসি। তাহসান বন্যার গালে গাল ছুঁয়ে বলল। আমিও আমার চাঁদকে ভীষণ ভালোবাসি। থেমে তাহসান জিজ্ঞেস করলো, একা একা ছাদে চলে এলে আমাকে ডাকলে না কেন? ডাকতাম, কিন্তু এর আগেই আপনি ফোন দিয়ে দিলেন। তাহসান আর বন্যা পাশাপাশি বসে। বন্যা যেন আজকে কিশোরী মেয়ে হয়ে গেছে, প্রেমিকের গা ঘেঁষে বসতে। তার কাঁধে মাথা রেখে আঙুলের ভাঁজে আঙুল রেখে ফিসফিস করে কথা বলতে একটু সংকোচ বোধ হচ্ছে না। বন্যার এই পরিবর্তনে তাহসান অবাক হলেও মনে মনে খুশি। খোলা ছাদে ফ্লোরে প্রিয় পুরুষের হাত ধরে কাঁধে মাথা রেখে বন্যা বলল, সবাই এত সহজে মেনে নেবে ভাবতেও পারিনি। তাহসান বন্যার কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ, আমিও অবাক। আমি ভেবেছি আরো কত ঝড়ই না আসে। আসলে আসতো, আমি ঠিক সামনে নিতাম। বন্যা তাহসানের গালে হাত ছুঁয়ে বলল, আমি জানি। প্রেমের তাণ্ডব শুরু হওয়ার আগেই আমরা এক হতে পেরেছি, শুক্রিয়া। তারপর আবার তাহসান উচ্ছ্বাসিত গলায় বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে তুমি আমার হতে যাচ্ছ। বন্যা কথা না বলে হাসে। তাহসান বলল, তোমাকে আজকে এত সুন্দর লাগছে যে চোখ ফেরাতে পারছি না। বন্যা মাথায় নেড়ে সায় জানায়। মুখ ফুটে ওঠে লাজুক হাসি। আপনাকেও সুন্দর লাগছে, রাজকুমারের মতো। তাহসান বলল, রাজকুমার? হ্যাঁ, তোমার রাজকুমার। বন্যা তাহসানের চোখের দিকে তাকিয়ে বলল, আজকে কেউ দেখে ফেললেও কোনো ভয় নেই। তাহসান ঠাট্টা করে বলল, হ্যাঁ, আজকে তো অর্ধেক বউ হয়ে গেছো। বন্যা মিহিয়ে যায়। হাত দিয়ে তাহসানের বুকের শার্ট আঁকড়ে ধরে বলল, ভালোবাসি। তাহসান বন্যার কাতর গলার স্বর শুনে বলল, আজকে কি হয়েছে? এত ভালোবাসি ভালোবাসি করছো কেন? অন্যদিন তো আবদার করেও শুনতে পারি না। বন্যা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ভালো লাগছে বলতে। তাছাড়া আর যদি বলার সুযোগ না পাই? সুযোগ পাবে না কেন? যদি মরে যাই? তাহসান কিভাবে যেন চুপসে যায়। মন খারাপের শত শত নৌকা এসে তার মনের আঙিনায় ভিড় জমায়। এসব বলো না তো, আমি তোমায় নিয়ে বাঁচতে চাই 1000 বছর। বন্যা তাহসানের মন খারাপ লক্ষ্য করে বলল, শোনেন, বলো। বলেছিলাম না বিয়ের রাতে সারাটা রাত আপনার বুকে জড়িয়ে রাখবো, মাথা রাখবো। হ্যাঁ, মনে রাখবেন কিন্তু। তাহসান হেসে বন্যাকে বুকে জড়িয়ে বলল, তোমার আবদার আবার মনে থাকবে না? সব ইচ্ছা পূরণ করব। বন্যা বলল, আমায় ভীষণ ভালোবাসবেন, সারাক্ষণ আদরে আদরে রাখবেন। তাহসানের শ্বাস ঘন হয়। বন্যার গালে ছোট্ট করে চুমু দিয়ে বলল, খুব আদর করব। আমরা বিয়ের পরে অনেক ঘুরতে যাব। আচ্ছা। বন্যা তাহসানের বুকে নাক ঘষে বলল, আপনার গায়ের ঘ্রাণ এত মিষ্টি কেন? তোমার ভালো লাগছে? সারাক্ষণ নিঃশ্বাস নিতে ইচ্ছে করছে। তাহসান আদরে গলায় বলল, বন্যা, আজকে এত ভালোবেসে কথা বলছো যে আমার ইচ্ছে করছে এখনই বিয়ে করে ফেলি। বন্যা তাহসানকে শক্ত করে জড়িয়ে ধরে। তাহসানকে জড়িয়ে ধরলে বন্যার অন্যরকম শান্তি অনুভব হয়। ভীষণ আদর মাখা গলায় ফিসফিস করে বলল, আরো শক্ত করে জড়িয়ে ধরেন না। আপনাকে জড়িয়ে ধরেও যে আমার মন ভরে না। তাহসান আলতো হাতে বন্যাকে নিজের সাথে জড়িয়ে রাখে। বন্যা হঠাৎ কেঁদে দেয়। তাহসানের বুকে ঢুকে যাওয়ার মিথ্যা চেষ্টা করে বলল, আপনার সাথে আমি আরো অনেক বছর বাঁচতে চাই। তাহসান বন্যাকে সান্ত্বনা দিয়ে বলল, আল্লাহ চাইলে বাঁচবো। তাহসান, বউ বলে ডাকেন না একবার। তাহসান বন্যার চোখে চোখ রেখে বলল, আমার বউ, আমার মিষ্টি বউ, আমার আদুরে বউ, আমার বউটাকে এতগুলো ভালোবাসি। তাহসানের এত আদরের কথা শুনেও বন্যা কাঁদে। তার কেন জানি খুব সুখ সুখ যন্ত্রণা হচ্ছে। বিয়ের আর মাত্র 2 দিন বাকি। বিয়ের সব কেনাকাটাই ইতিমধ্যে শেষ। বন্যা সব নিজের পছন্দে কিনেছে। যদিও আফিয়া বেগম প্রথমে রাজি হয়নি, কিন্তু তাহসান আর তাহিয়ার পিড়াপিড়িতে রাজি হয়েছেন। বন্যা ভার্সিটিতে থাকাকালে তাহসান বন্যাকে ফোন দেয়। মিহি গলা বলল, আর ভালো লাগে না। কেন? অসুখ করেছে, আমি শান্তি পাচ্ছি না। বন্যা হেসে বলল, তাই? আপনার ওষুধ আমার কাছে। তাহসান বন্যার কথায় হাসে। ওষুধ নিয়ে বসে আছে, আর এখানে যে রোগী ছটফট করে মারা যাচ্ছে সে খেয়াল আছে? আছে, আর একটু ধৈর্য ধরতে হবে। তাহসান হতাশ গলা বলল, শুক্রবার আসতে আর জানো কয়দিন বাকি? মাত্র 2 দিন জনাব। তুমি দিন দিন মিষ্টি হয়ে যাচ্ছ। আপনার বউ হব যে, তাই। আমার লক্ষ্মী বউটা।
তাহসানের মুখে বউ ডাক বন্যার বুকে মাতাল করা ঝড় ওঠে। ঘন হয়ে আসে গলার স্বর। আবার বউ বলেন না। তাহসান চুপচাপ বন্যার আবদার পূরণ করে। আজকাল মেয়েটা তার কাছে যত পাগলামিময় আবদার করে, তার সেও বিনা সংকোচে সব আবদার পূরণ করে। বউ, ও বউ। বন্যার সুখ সুখ লাগে, সুখে চোখ বন্ধ হয়ে যায়। আর একবার প্লিজ। আমার সোনা বউ, টুকটুকি বউ। বন্যা ফিসফিস করে বলল, ভার্সিটি থেকে ফেরার পরে রাতে ছাদে যাব, তারপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরবেন তো? আপনাকে জড়িয়ে ধরে আমার মন ভরে না। আচ্ছা। তারপর বন্যা ফিসফিস করে বলল, তারপর আমাকে অনেকগুলো চুমু দিবেন। আপনার ঠোঁটের স্পর্শ পেতে ইচ্ছে করছে। আপনার সাথে থেকে আমি খারাপ হয়ে যাচ্ছি। থাক। এখন চলে আসি। আজকে ভার্সিটিতে ক্লাস করতে হবে না? বন্যা মাথা নেড়ে বলল, না না, আজকে আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে। আচ্ছা, বাসায় এসে ফোন দিও। রাখছি। মোনা ঘন ঘন গলায় বলল, ভালোবাসি হৃদয় পুরুষ। তাহসান হেসে বলল, আচ্ছা। তারপর বন্যা এক অভাবনীয় কাজ করে ফেলল। মোবাইলের স্ক্রিনে ঠোঁট ছুঁয়ে চুমু দিয়ে বলল, আজকে কেন যে আপনাকে এত ভালোবাসতে ইচ্ছে করছে, মনে হচ্ছে জড়িয়ে ধরে বুকে পুরে নি। বন্যার কথা শুনে তাহসানের বুকে তোলপাড় হয়। ফিসফিস করে বলল, এখনই আসি প্লিজ। বন্যা ফিক করে হেসে বলল, জি না, রাতে আসবো। তাহসানের আজকে কেমন ছটফট লাগছে, বুকে কেমন অচেনা জ্বালা পোড়া হচ্ছে। কোনোভাবেই সে স্থির থাকতে পারছে না। বিকালের দিকে আসরের নামাজ পড়ে মনের শান্তির জন্য আরো 2 রাকাত নফল নামাজ পড়ে। মোনাজাতে না চাইতেও কেন জানি কান্না চলে আসে, মুখ ফেটে যায় কান্নায়। আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলল, আল্লাহ আল্লাহ গো, আমার এই অশান্তির কারণ কি আমি জানি না। মানুষ বলে শরীর এমন জ্বালাপোড়া করলে নাকি প্রিয় কিছুর ক্ষতি হয়। আল্লাহ, আপনি আমার প্রিয় জিনিস হেফাজতে রাখবেন, আমার মনে শান্তি দিন। নবীর উম্মত হিসেবে আপনার দরবারে হাত উঠিয়েছি, খালি হাতে ফিরিয়েন না। আপনি দয়ালু, আপনি আমার সৃষ্টিকর্তা। নামাজ পড়ে তাহসানের শরীর শান্ত হয় না। না চাইতেও চোখ দিয়ে পানি পড়ছে। পকেট হাতড়ে মোবাইল বের করে বন্যাকে ফোন দেয়, কিন্তু তাকে নিরাশ করে ফোন সুইচ অফ ঘোষণা করে। ঘড়িতে সময় প্রায় 5টা। এতক্ষণে বাসা চলে আসার কথা। সে দ্রুত পা চালিয়ে বাসায় আসে। বন্যাদের বাসার কলিং বেল দিয়ে দাঁড়িয়ে থাকে। রেনু বেগম দরজা খুলে জানায় বন্যা আসেনি। তাহসান অগত্যা বাসায় যায়। সিদ্ধান্ত নেয় বন্যা না আসা পর্যন্ত অপেক্ষা করবে। বিকাল 3টা। বন্যা আজকে তাড়াতাড়ি বেরিয়ে যায়। উদ্দেশ্য নিউ মার্কেট যাবে। তাহসানকে একটা ঘড়ি উপহার দিবে। তাহসানের হাতে ঘড়ি খুব মানে। ভার্সিটি গেট দিয়ে বেরিয়ে সামনে গিয়ে রিক্সার জন্য দাঁড়ায়। তখনই হঠাৎ কেউ তার মুখ চেপে ধরে বলল, হাতের জোর কমছে না, এখনো আছে। থাক, হাতের জোর লাগবে না, গতরের জোর হইলেই হইবে। বন্যা ছোটার জন্য ছটফট করে, কিন্তু ততক্ষণে কয়েকজন মিলে বন্যাকে ঠেলে গাড়িতে উঠিয়ে ফেলে। তার মুখে এত জোরে চেপে ধরেছে যে চিৎকার করবে দূরের কথা, ঠিকমতো শ্বাসও নিতে পারছে না। এদের সাথে তার কি শত্রুতা কিংবা কি কাজ বন্যার মাথায় আসে না। সে হাত পা নেড়ে নিজেকে ছাড়াতে চায়। এক মোটা করে লোক বন্যার স্তনে হাত বুলিয়ে বলল, মাম্মা, মালটা খাসা, শক্ত করে হাত পা চাইপা ধর, বাসায় নিয়ে তেল উঠেমু। লোকটা স্পর্শে বন্যার সর্বাঙ্গ কেঁপে ওঠে। ঘৃণায় রিরি করে ওঠে মস্তিষ্ক। সামনের লোকটাকে এতক্ষণ না ছিল, এখন চিনতে পারছে। সেদিন তিন্নির গায়ে ইচ্ছে করে ধাক্কা দিয়েছিল, আর বন্যার প্রতিবাদ স্বরূপ থাপ্পড় দিয়েছিল। সে থাপ্পড়ের সূত্র ধরে যে তাকে ধরে নিয়ে যাবে, সেটা বন্যা কল্পনা করেনি। কথাবার্তা যা বোঝার সে বুঝে গেছে। ভয় কলিজা মুচড়ে ওঠে। আবারও সে কালো রং তাকে মাখিয়ে দিবে। বন্যা গাড়ির সবাইকে লক্ষ্য করে। 13 জন একটা হাইএক্স গাড়িতে বসে আছে। সবগুলো চোখে লোলুপ দৃষ্টি। বন্যার চোখ ফেটে পানি আসে। ইতিমধ্যে একজন বুকে হাত দিচ্ছে। সে চোখ বন্ধ করে আল্লাহকে ডাকে। আজকে কি সে রক্ষা পাবে? তাহসানের বুকে কি যাওয়ার ভাগ্য হবে? তার কিছু হলে তাহসান পাগল হয়ে যাবে। ততক্ষণে গাড়ি নিরিবিলি এক রাস্তায় প্রবেশ করেছে। হঠাৎ গাড়িটা একটা 5তলা বাড়ির সামনে থেমে যায়। সবগুলো ছেলে বেরিয়ে বন্যাকে ঠেলে ভিতরে নিয়ে যায়। দারোয়ান জিজ্ঞাসা চোখে তাকালেও কেউ পাত্তা দেয় না। তাকে 5তলা এক ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। সেদিনের লোকটা বন্যার শার্টে হাত দিয়ে বলল, সেই দিন বেশি জোর হইয়া গিয়েছিল পাখি, আসো আজকে আমার জোর দেখাই। বন্যা তখন কাঁদছে। কাপা গলা বলল, ভাই, আমারে ছেড়ে দেন, আমি আর জীবনেও কাউকে থাপ্পড় দেব না। বন্যার কথা শুনে সবাই অট্টা হাসি দেয়। ছাড়লে এই সবার খিদা কি মিটবে? আজকে তোর জীবনের জ্বালা মিটিয়ে দেব। সারা জীবন আর ছেলেদের কাজ লাগবে না। আপনাকে আমি ভাই ডাকতেছি, প্লিজ আমার এত বড় ক্ষতি করবেন না। ভাই, আমার বিয়ে ঠিক হয়ে আছে। তাই নাকি? তাহলে তো ভালোই, তোমার জামাই সারপ্রাইজ পাইব। বন্যার সারা বাসায় ছোটাছুটি করে, নিজেকে বাঁচাতে চায়,
কিন্তু সবগুলো ছেলে হায়নার মতো টেনে ছিঁড়ে তার কাপড় খুলে দেয়। নিজের এই অবস্থা থেকে বন্যা গলা ফাটিয়ে চিৎকার করে, কিন্তু পশুর কি মায়া আছে? নেই। বন্যা কাতর গলায় তাহসানকে ডাকে। তাহসান, তাহসান, আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই তোমার সাথে। কিখন করে একটা ছেলে বন্যার গালে থাপ্পড় দিয়ে বলল, খান কি আমাদের তাপে হয় না নাকি? আবার ভাতার রে ডাকোস, এত তেজ এত। তারপর ঘটনা খুবই মর্মান্তিক। 13 জন ছেলে পর্যায়ক্রমে বন্যাকে ধর্ষণ করে। ভীষণ যন্ত্রণায় ছটফট করতে থাকে। শরীরে ক্ষুধা নেই কোনো মানুষের, কিন্তু সেই মিলন তো তখনই আনন্দ দেয় যখন মানুষটা যত্নের হয়, প্রিয় হয়। এই মিলনটা হওয়ার কথা ছিল তাহসানের সাথে, কিন্তু কি হলো? বন্যার সাথেই কেন এমন হয়? শরীরের সব শক্তি যেন হাওয়ায় মিঠাইয়ের মতো মিলিয়ে গেছে। চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়ছে। তার কপালে আল্লাহ সব অমানুষদের কেন দিচ্ছেন? প্রচণ্ড যন্ত্রণায় বারবার তাহসানকে মনে পড়ছে। বারবার ফিসফিস করে বলছে, আম্মা, আব্বা, আমারে বাঁচাও। আম্মা, তাহসান তুমি কই? আমাকে নিয়ে যাও না, কষ্ট হচ্ছে। তাহসান। বন্যা সামান্য হাতও নাড়াতে পারছে না। তাকে চেপে ধরে রাখা হয়েছে, সাথে চট থাপ্পড়, অশ্রাব্য ভাষায় গালি। বিকেল 4টা থেকে রাত 10টা অবধি পালাক্রমে একজনের পর একজন বন্যাকে ধর্ষণ করে। বন্যা মাথা নেড়ে বলল, ভাই আমারে সাইরা দেন ভাই, আমি কাউকে কিচ্ছু বলবো না ভাই, আমারে সাইরা দেন। ছেলেগুলো তখন কাপড় পরছে। মোটা করে লোকটা বলল, কিরে ছাড়মু নাকি খতম করে দিমু? খতম করা কথা শুনে বন্যা মিনতি করে বলল, ভাই মাইরেন না আমারে, জান ভিক্ষা দেন, আমি কাউকে কিছু বলবো না। একজন ছেলে হেসে বলল, না মারলে আরেক রাউন্ড। ছেলেটার কথা সবাই সম্মতি দেয়। আবারও ভয়ঙ্কর খেলায় মেতে ওঠে। মোটা করে লোকটা ভীষণ জোরে বন্যার তলপেটে 7-8টা লাথি মারে। মেয়েদের তলপেটে আঘাত করা মানে তাকে অর্ধেক মেরে ফেলা। বন্যার শ্বাস নিতে কষ্ট হয়। ভীষণ যন্ত্রণায় চোখ অন্ধকার হয়ে আসে। একসময় সে জ্ঞান হারায়। জ্ঞান হারানোর আগে ফিসফিস করে বলল, তাহসান, তোমার কাছে যাব। সন্ধ্যার পরে যখন বন্যা বাসায় আসে না, তখন তাহসান বেরিয়ে পড়ে। সোজা বন্যার ভার্সিটি যায়। সেখানে তখন কেউ নেই। তারপর তিন্নিকে ফোন করে জানতে পারে বন্যা সেই দুপুর 3টায় বেরিয়ে গিয়েছিল। তারপর আর যোগাযোগ হয়নি। বন্যা যেখানে যাওয়ার কথা সব জায়গায় খুঁজে, কিন্তু কোথাও পায় না। ইতিমধ্যে বন্যার বাবাও আসে। দুজনের মূলে খুঁজে, কিন্তু কোনো হদিস পায় না। ততক্ষণে রাত 10টা বেজে গেছে। তাহসানের বুকটা ভয়ে হাঁপড়ের মতো লাফাচ্ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বন্যা বাসায় ফিরতে এত রাত কখনো করে না। সবাই মিলে থানায় গিয়ে রিপোর্ট করে আসে। রাত 10টা থেকে ঘড়ির কাঁটা নিচে নিচে 12টায় যায়, কিন্তু কোনো খবর পাওয়া যায় না। তাহসানের মনে যত খারাপ চিন্তা আসছে, সে মনকে বুঝায় বোনা ঠিক আছে, কিন্তু মন এই সান্ত্বনা মানতে নারাজ। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসে। না চাইতেও চোখ ভরে পানি আসছে। বিল্ডিংয়ে দারোয়ান রাত 10টা থেকে দোটানায় ভুগছে। এই বাড়িটা এক আমেরিকান প্রবাসী। উনি দেশে থাকেন না, দেখাশোনা করে এই এলাকার এক প্রভাবশালী লোক। আর বিকেলে আসা ছেলেগুলো হলো একটা ওই লোকের ভাগিনা, আর বাকিগুলো বন্ধু। কেউ সচরাচর এই বাসায় থাকে না, কিন্তু আজকে এমন দলবল নিয়ে আসাতে উনি বেশ অবাক হয়েছেন। আর সবচেয়ে বেশি অবাক হয়েছেন সাথে একটা মেয়েকে দেখে। মেয়েটাকে দেখে বুঝে গিয়েছেন যে জোর করে এনেছেন, কিন্তু উনি কিছু বলার সাহস পাননি। বাড়িওয়ালার ভাগ্নিটা একটা বেয়াদব, কিছু বলে গায়ে হাত তুলে ফেলে। উনি ব্যাপারটা এতটাও ঘাটায়নি, কিন্তু রাত 10টার সময় সব ছেলেপেলে বেরিয়ে গেল, মেয়েটা অনুপস্থিত। তখন চিন্তা হয় উপরে যাবেন কি যাবেন না। এটা ভাবতে ভাবতে 11টা পেরিয়ে যায়। তারপর আর নিজেকে আটকাতে না পেরে উপরে আসে। ভেড়ানো দরজা ঠেলে ভেতরে ঢুকে ওনার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। সম্পূর্ণ উলঙ্গ একটা মেয়ে ফ্লোরে পড়ে আছে। উনি কি করবেন বুঝে পায় না। বিছানা থেকে চাদর এনে মেয়েটাকে ঢেকে দেয়। মেয়েটার থেকে কিছুটা দূরে একটা ব্যাগ পড়ে আছে। উনি ব্যাগ হাতড়ে একটা মোবাইল পায়। কিছু লেখাপড়া জানে বিধায় বন্ধ মোবাইল খুলে ইমার্জেন্সি বাটন প্রেস করে একটা নাম্বার পায়। কিছু না ভেবে ফোন দেয়। তাহসানের ফোনটা তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে ওঠে। ফোনটা হাতে নিয়ে বন্যার নাম্বার দেখে চেঁচিয়ে সবাইকে বলে, বন্যা ফোন দিয়েছে। সবাই তার কাছে ছুটে আসে। সে ফোন রিসিভ করে। বন্যা তুমি কই? ফোন বন্ধ ছিল কেন? দারোয়ান বলল, আপনি কি ওনাকে চেনেন? পরিচিত পুরুষের কণ্ঠ শুনে তাহসান থমকে যায়। আপনি? দারোয়ান বাসার ঠিকানা বলে বলল, আমার ঠিকানা পরে নিন, আগে তাড়াতাড়ি আসেন। তারপর সবাই তড়িঘড়ি করে ছুটে যায় ঠিকানা মতো। যাওয়ার আগে পুলিশকে খবর দেয়। সবার আগে তাহসান প্রায় লাফিয়ে লাফিয়ে 5তলা উঠে যায়। দরজা ঠেলে ভেতরে ঢুকে তাহসান স্তব্ধ হয়ে যায়। বন্যা সম্পূর্ণ শরীর চাদরে ঢেকে ফ্লোরে শুয়ে আছে। পাশে একজন মধ্যবয়সী লোক দাঁড়িয়ে আছে। তাহসান হাঁটু মুড়ে বসে বন্যার হাত স্পর্শ করে। তার বুঝতে একটুকু অসুবিধা হচ্ছে না বন্যার সাথে কি হয়েছে। রেনু বেগম সহ বাকিরা এসে মেরে কোনো পরিণতি থেকে ডুকরে কেঁপে ওঠে। তাহসান সবাইকে শান্ত হতে বলে। রেনু বেগম বন্যাকে কাপড় পরায়।
তাহসান বন্যাকে পাঁচকোলা করে দ্রুত সিঁড়ি দিয়ে নামে। সিঁড়ি দিয়ে নামতে নামতে তাহসান ঝরঝর করে কেঁদে দেয়। ফিসফিস করে বলল, বন্যা এই তোমার কিচ্ছু হবে না, শুনতে পাচ্ছ আমাকে? বন্যা শুনে না। সিএনজিতে করে বন্যাকে হাসপাতালে নেওয়া হয়। সারাটা পথ তাহসানের বুকে ছিল। তাহসানের সারা শরীর কাঁপছিল থরথর করে। সে বন্যাকে শক্ত করে জড়িয়ে ধরে। মেয়েটা তাকে জড়িয়ে ধরতে চেয়েছিল, কিন্তু এভাবে তো না। হাসপাতালে গিয়ে বন্যাকে ডাক্তারের হাতে সমর্পণ করা হয়। তাহসান এখন আর লুকিয়ে কাঁদছে না, সবার সামনেই কাঁদছে। আফিয়া বেগম ছেলের অবস্থা দেখে ঘাবড়ে যায়। পাশে গিয়ে মাথায় হাত রাখলে তাহসান বাচ্চাদের মতো কেঁদে বলল, আমার বন্যা আম্মু কি হয়ে গেল? ওরে ছাড়া আমি বাঁচবো না। আফিয়া বেগম কিছু বলার ভাষা খুঁজে পেলেন না। কিছুক্ষণ পরে ডাক্তার বেরিয়ে আসে, জানায় বন্যার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাছাড়া তলপেটে বোধহয় কিছু দিয়ে আঘাত করা হয়েছে, যা গুরুতর। আশঙ্কা করা হচ্ছে ভীষণ গুরুতর। আলট্রাসোনোগ্রাফি করার পরে নিশ্চিত হওয়া যাবে। আপাতত ওনার জ্ঞান ফিরেছে শুনে সবাই ছুটে গেল। বন্যা অনেক কষ্টে চোখ খুলে রেখেছে। রেনু বেগম চিৎকার করে কান্না শুরু করলে ডাক্তার সবাইকে বের করে দেয়। তাহসান 2 মিনিট থাকার অনুরোধ জানায়। তাহসানের অবস্থা হাসপাতালের প্রত্যেকটা মানুষের নজরে পড়ে। সবাই চলে গেলে তাহসান ফ্লোরে হাঁটু ফিরে বসে। তাহসানকে দেখে বন্যার ঠেট কেঁপে ওঠে, চোখের পাতা নড়ে। তাহসানের চোখেও পানি। বন্যার ঠোঁট কামড়ে কেঁদে দেয়। তাহসান বন্যার হাত মুঠো নিয়ে বলল, বেশি খারাপ লাগছে? বন্যা মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। ভীষণ খারাপ লাগছে, নিঃশ্বাস নিতে পারছি না। তাহসান বন্যার হাত শক্ত করে ধরে বলল, ঠিক হয়ে যাবে। বন্যা মাথা নেড়ে না করে। ওর ভীষণ কষ্ট হচ্ছে কথা বলতে। আপনাকে পাওয়ার স্বাদ এই জীবনে পূরণ হলো না। চুপ, বাজে কথা বলো না। তাহসান মুখে এই কথা বলল। বন্যার অবস্থা দেখে হারানোর ভয় বুকে চেপে ওঠে। বন্যা চুপ করে থাকে, ঝাপসা দৃষ্টিতে প্রিয় মানুষকে মন ভরে থাকে। হাত বাড়িয়ে তাহসানের গাল ছুঁয়ে দেয়। আপনাকে ভীষণ ভালোবাসি। তাহসান নিঃশব্দে কাঁদে। বন্যা হঠাৎ করে জোরে জোরে শ্বাস নেয়, শক্ত করে আঁকড়ে ধরে তাহসানের হাত। তাহসান বন্যার এই উৎকণ্ঠা দেখে বলল, কি হলো বন্যা, বেশি কষ্ট হচ্ছে? বন্যা মাথা নাড়ে, হাত দিয়ে বুকটা দেখায়। শ্বাস নিতে পারছি না কেন তাহসান? ডাক্তার ডাকি? না, একবার জড়িয়ে ধরো শক্ত করে। বন্যা বলতে দেরি, তাহসান শক্ত করে জড়িয়ে ধরতে দেরি নেই। বন্যার ঠোঁট ভিজিয়ে নেয়, ফিসফিস করে কান্নারত গলায় বলে, আমি মরে গেলে একটুও পাগলামি করো না। তাহসান চিৎকার করে বলল, মরবে না তুমি, তুমি মরলে আমিও মরে যাব। চাঁদ, আমার জন্য ভালো হয়ে যাও। আপনার সাথে বাঁচতে চাই, মরতে চাই না। বন্যা হু হু করে কেঁদে দেয়। তাহসান শক্ত করে ধরে বলল, বাঁচবে। বন্যা কাঁপছে, ভীষণ ভাবে কাঁপছে। তাহসান বন্যাকে জড়িয়ে রেখে চিৎকার করে সবাইকে ডাকে, কিন্তু সবাই আসার আগে বন্যা তার সারা জীবনের এত কষ্টের উপর অভিমান করে পরপারে পাড়ে জমিয়েছে। তাহসান হঠাৎ বুঝতে পারে বন্যার কাঁপছে না, হাতগুলো সোজা হয়ে বিছানায় পড়ে গেছে। সে তার মুখ থেকে মুখটা তুলে দেখে বন্যার পাখির মতো ছোট ছোট চোখগুলো বন্ধ করে রেখেছে। গলা ফাটিয়ে তাহসান চিৎকার করে বলল, বন্যা, এই বন্যা, চোখ খুলো, খুলো না। রেনু বেগম ছুটে এসে বন্যাকে ধরে হাউমাউ করে কাঁদে। তাহসান চিৎকার করে বলল, ও মা, আমার বন্যা চোখ খুলে না কেন? সবাই তাহসানকে সরাতে চায়, কিন্তু সে বন্যার কাছ থেকে সরে না। ও তো আগে থেকেই ভাঙা ছিল, আজকে আবার কি করলো ওরা? আল্লাহ, তুমি কি করলে? আমাকে কেন নিঃস্ব করে দিলে? তাহসান ফ্লোরে বসে আছে, হাত দিয়ে বন্যার হাত শক্ত করে ধরে রাখা। শফিক সাহেব হাতটা সরাতেই তাহসান মাথা ফ্লোরে আঘাত করে আর বলে, আমার বন্যা না থাকলে আমিও থাকবো না, আমিও মরতে চাই। আমার বন্যা বলছিল আমাকে শক্ত করে জড়িয়ে ধরবে, সেই জড়িয়ে ধরে যে আমাকে ছেড়ে চলে যাবে তা তো বলেনি। এই মেয়ে, তুমি না বলেছিলে আমার সাথে অনেক বছর বাঁচতে চাও, কথা রাখলে না কেন? তাহসান তার মায়ের দিকে তাকিয়ে দেখে উনিও কাঁদছে। সে রাগে বলল, কাঁদো কেন? তোমার তো খুশির দিন, ছেলেকে আর এই নষ্ট মেয়েটাকে বিয়ে করতে হবে না, হাসো তুমি। কাঁদবো তো আমি, ক্ষতি তো আমার হয়েছে, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। তারপর বন্যার কানে কানে বলল, আমার বউ হবে না? ভীষণ আদর ভালোবাসা সব তো জমিয়ে রেখেছিলাম, একা করে চলে যেতে পারলে আমার কি হবে চাঁদ? আমি কিভাবে বাঁচবো? পুলিশের সব ফর্মালিটি পূরণ করার পর বন্যার লাশ বাসায় আনা হয়। যারা ধর্ষক তারা পালিয়ে আছে। দারোয়ানকে সাক্ষী দেওয়ার জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না, সম্ভবত ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছে। তাহসান স্তব্ধ হয়ে গেছে। বন্যার কবরের পাশে সারাদিন বসে থাকে, ভুল করেও ছাদের দিকে পা বাড়ায় না। আদালতে আসামিদের নামে কেস লড়ে, কিন্তু টাকা আর ক্ষমতার কাছে ন্যায় বিচার পাওয়া যায় না। আসামিরা তার চোখের সামনে দিয়ে হেসে হেসে যায়, সে কিছুই করতে পারে না। আফিয়া বেগম ছেলের দিকে তাকিয়ে অঝরে কাঁদে। বছর 15 হয়ে গেছে, কিন্তু আর বিয়ের নাম মুখেও আনা যায়নি। তার এক কথা, বন্যাকে বিয়ে করতে পারেনি, আর কাউকে করা সম্ভব না। তাহসানের আর বিসিএস দেওয়া হয়নি, আগের ভার্সিটিতে আবারও জয়েন করেছে। দুষ্ট ছেলেটা হুট করে নদীর মতো শান্ত হয়ে গেছে।
তাণ্ডব। একটা তাণ্ডব এসে তাহসানের জীবনটায় ছাড়খাড় করে দিয়ে গেল। 15 বছর কেস লড়ার পরেও তাহসান কেস জিততে পারে না। তাহসান বন্যার কবরের পাশে বসে বলল, এই দেশে ধর্ষকদের বিচার হয় না চাঁদ, আল্লাহ বিচার করলেই হয়। তুমি ভালো আছো? জানো আমি একটু ভালো নেই। তাহসান বুকে হাত দিয়ে বলল, এই বুকে এত যন্ত্রণা হয়? তুমি কেন এত যন্ত্রণা দিয়ে চলে গেলে চাঁদ? একবারও ভাবলে না তোমার তাহসান শেষ হয়ে যাবে? তাণ্ডবে ছারখার হয়ে গেছে সব। আমি আর এই জীবন টেনে এগিয়ে নিতে পারছি না, তোমাকে ছাড়া একা লাগে। খুব করে চাই নতুন করে কোনো তাণ্ডব এসে আমাকে শেষ করে দিক। এদেশে ধর্ষকদের বিচার হয় না, বিচার হয় ধর্ষিতাদের। সমাজ সংসার তাদের বাঁচতে দেয় না, অথচ ধর্ষকরা দিব্যি বেঁচে থাকে, সংসার করে। বন্যাও তার প্রাপ্য বিচার পায়নি। সে নিরপরাধ হয়ে পরবারে চলে গেছে, আর অপরাধীরা হেসে খেলে জীবন কাটাচ্ছে।